আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি বরিশাল বোর্ড 2024 সালে আসা যে উইথিং ক্লোজটি সেটি তোমাদেরকে সমাধান করে দিব। একদম প্রত্যেকটা গ্রামাটিক্যাল রুলস একদম ভেঙে ভেঙে তোমাকে বুঝিয়ে দিব, এবং কোন ড্যাশের মধ্যে কোন ওয়ার্ডটা বসছে, কেন বসছে, হ্যাঁ এটা না বসে কেন অন্যটা বসে নাই, কেন এই ভার্বটা বসছে, বা কেন হচ্ছে তোমার এই পার্টস অফ স্পিচটা বসছে, একদম ভেঙে ভেঙে তোমাকে বুঝিয়ে দিব, এবং প্রত্যেকটা লাইনের লাইন টু লাইন তোমাকে মিনিং ব্যাখ্যা করে দিব। সো কথা না দীর্ঘায়িত করে চলো শুরু করা যাক। দেখো, লক্ষ্য করো, when a girl, যখন হচ্ছে একটা মেয়ে gets married, যখন হচ্ছে একটা মেয়ে কি হয়ে যায়, বিবাহিত হয় আর কি, she usually drop out, সে সাধারণত কি করে, ঝরে পড়ে অফ স্কুল, সে কি করে, স্কুল থেকে ঝরে পড়ে, যখন হচ্ছে একটা মেয়ের কি হয়ে যায়, বিয়ে হয়ে যায়, তাই না। and begins, এবং হচ্ছে শুরু হয়, কি শুরু হয়, ফুল টাইম ওয়ার্ক, সার্বক্ষণিক কাজ, in her in-laws household, বল in-laws মানে হচ্ছে তোমার শ্বশুর বাড়ি, হাউসহোল্ড মানে হচ্ছে গৃহস্থালীর কাজকর্ম আর কি। বলতেছে একটা মেয়ের যখন হচ্ছে বিবাহ হয়ে যায়, একটা মেয়ের যখন কি হয়, বিবাহিত হয়, তখন হচ্ছে সে সাধারণত স্কুল থেকে ঝরে পড়ে, এবং হচ্ছে তার সে শুরু করে, তার শুরু হয় কি, শুরু হয় ফুল টাইম ওয়ার্ক, সে সার্বক্ষণিক একদম সকাল ঘুম থেকে উঠে একদম সন্ধ্যা পর্যন্ত একদম সার্বক্ষণিক তার কি করা হয়, কাজ করা শুরু হয়ে যায়। কিসের কাজ করে, সে গৃহস্থালীর কাজ করে আর কি, বাড়ির কাজ করে। ইন দা ইন-লস হাউস, তার শ্বশুর বাড়িতে, শি ইজ মার্জিনালাইজড, মার্জিনালাইজড মানে হচ্ছে তোমার অবহেলিত হওয়া, মার্জিনালাইজ মানে হচ্ছে কি, অবহেলিত, মানে তার শ্বশুর বাড়িতে সে কি হয়, সে অবহেলিত হয়, তাকে ওইভাবে কেউ কি দেয় না, ট্রিট করে না, বা তাকে ওই রকম গুরুত্ব কেউ দেয় না, সে মার্জিনালাইজ হয়, হ্যাঁ অবহেলিত হয়। সে ড্যাশ ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, অ্যাবিউজ মানে হচ্ছে তোমার অপব্যবহার, অত্যাচার বা নির্যাতন, যেটাই বলো না কেন। তাহলে বলো যে সে ড্যাশ ভালনারেবল, সে কি হয়, অরক্ষিত হয়, টু অল ফর্মস অফ অ্যাবিউজ, যত ধরনের সহিংসতা আছে, যত ধরনের নির্যাতন আছে, সকল ধরনের নির্যাতনের সে কি হয়, শিকার হয়। তো বলো হওয়া অর্থে আমরা কি ব্যবহার করি, বলতো হওয়া অর্থে কি আমরা বিকাম ব্যবহার করি না, কি ব্যবহার করি, বিকাম ব্যবহার করি। এবার বলতো এটাকে আমি কি কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হবে কিনা বলো। তুমি তো একদম জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলারের একটা অন্তর্ভুক্ত হচ্ছে কি সি, সি হচ্ছে একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে কি করতে হয়, এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে আমাকে বলো এখানে বিকাম হবে নাকি বিকামস হবে, একটু চিন্তা করে দেখো। আমি বারবার কিন্তু বলছি যে মানে ক্লাসের শুরুতেই তোমাকে বলছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ড যে আমি বসাবো একদম গ্রামাটিক্যাল যে রুলস একদম ভেঙে ভেঙে তোমাকে বুঝাই দিব। এখানে বলতেছে যে সে সকল ধরনের নির্যাতনের কি হয়, শিকার হয়। হওয়া অর্থে আমরা কি ব্যবহার করি, হওয়া অর্থে আমরা বিকাম ওয়ার্ডটা ইউজ করি, বিকাম দিলাম, ঠিক আছে। কিন্তু সাবজেক্ট যেহেতু এখানে সি থার্ড পারসন সিঙ্গুলার, তো ভার্বের সাথে কি হবে, এস বাই এস হবে। তো বিকামস হবে নাকি বিকামস, বিকাম হবে নাকি বিকামস হবে, অবশ্যই বিকামস হবে। she becomes vulnerable to all forms of abuse, সে সকল ধরনের নির্যাতনের শিকার হয়। ড্যাশ ডাউরি রিলেটেড ভায়োলেন্স, মানে যৌতুক রিলেটেড, যৌতুক সম্পৃক্ত যে নির্যাতন আছে বা সহিংসতা আছে, এটা সহ যত ধরনের অ্যাবিউস আছে, সকল ধরনের অ্যাবিউসের শিকার হয়, নির্যাতনের শিকার হয়। তাহলে বলো যে ডাউরি রিলেটেড যে সহিংসতা, এটা সহ, ডাউরি রিলেটেড সহিংসতা সহ সকল ধরনের নির্যাতনের সে শিকার হয়। তো সহ অর্থে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করি বলতো, ইনক্লুডিং একটা ওয়ার্ড আছে, কি ওয়ার্ড আছে, ইনক্লুডিং। ইনক্লুডিং মানে কি, সহ, ইনক্লুডিং মানে হচ্ছে সহ। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, সি বিকামস ভালনারেবল, সে হচ্ছে অরক্ষিত হয়, টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সে সকল ধরনের নির্যাতনের কি হয়, শিকার হয়। ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, যৌতুক রিলেটেড যে সহিংসতা আছে ওইটা সহ যত ধরনের অ্যাবিউজ আছে, সকল ধরনের অ্যাবিউজের সে শিকার হয়। এরপরে দেখো ইন বাংলাদেশ, বাংলাদেশে ইট ইজ স্টিল, এটা হচ্ছে এখনো, ড্যাশ ফর ব্রাইডস ফ্যামিলি, ব্রাইডস মানে হচ্ছে তোমার কনে, ব্রাইড ফ্যামিলি মানে কি, কনের যে পরিবার, টু পে ডাউরি, ডাউরি দিতে হয়। ড্যাশ দ্য প্র্যাকটিস বিং ইলিগেল, এই যে প্র্যাকটিসটা, এই যে যৌতুক দেওয়ার যে প্রথাটা, এটা তোমার মানে কি বলে, ইলিগেল মানে অবৈধ হওয়া সত্ত্বেও এখনো হচ্ছে তোমার কি, বাংলাদেশের বেশিরভাগ কনের পরিবারকে কি দিতে হয়, তোমাকে যৌতুক দিতে হয়। একটু লক্ষ্য করো তাহলে তুমি পারবা। বাংলাদেশে ইট ইজ স্টিল ড্যাশ ফর ব্রাইডস ফ্যামিলি, ব্রাইডস ফ্যামিলির জন্য এটা এখনো কি, এটা হচ্ছে তোমার এখনো সাধারণ, বা এটা হচ্ছে তোমার কি সচরাচর দেখা যায়। তো সাধারণত আমরা কি ব্যবহার করি, কমন ওয়ার্ডটা ইউজ করি, কি ব্যবহার করি, কমন, সি ও ডাবল ও এম ও এন, কমন। ইন বাংলাদেশ, বাংলাদেশে ইট ইজ স্টিল কমন, এটা এখনো হচ্ছে কি কমন মানে সাধারণ, যেটা সবসময় দেখা যায়। কাদের ক্ষেত্রে দেখা যায়, ফর এ ব্রাইডস ফ্যামিলি, একটা কনের পরিবারের জন্য, টু পে ডাউরি, ডাউরি দিতে দেখা যায় কোথায়, বাংলাদেশে, এবং এটা সচরাচর দেখা যায়, যেটা হচ্ছে মেয়ে পক্ষ ছেলে পক্ষকে যৌতুকটা দিয়ে থাকে। ড্যাশ দ্য প্র্যাকটিস বিং ইনলিগাল, বাংলাদেশে দেখবা যৌতুক নিরোধক আইন আছে, এটা হচ্ছে তোমার কি অবৈধ। এটা সরকারিভাবে অবৈধ করা সত্ত্বেও এখনো বাংলাদেশে প্রায় বেশিরভাগ পরিবারের মেয়ে পক্ষকে কি দিতে হয়, ছেলে পক্ষকে যৌতুক দিতে হয়। একটু বলতো
মানে এখানে কি বলতে দা প্র্যাকটিস, এই যে যৌতুক প্রথাটা বিং ইনলিগাল, এটা অবৈধ হওয়া সত্ত্বেও এখনো বাংলাদেশে বেশিরভাগ মেয়ের পরিবারদের কি দিতে হয়, যৌতুক দিতে হয়। তাহলে অবৈধ হওয়া সত্ত্বেও ওতে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করি বলতো, আমরা ডেসপাইট ব্যবহার করি অথবা ইনস্পাইট অফ ব্যবহার করি। তাহলে আমি এখানে কি বসাই দিব বলতো, আমি ডেসপাইট ব্যবহার করে দিব। কি ব্যবহার করব, ডেসপাইট ব্যবহার করব। যে বাংলাদেশে ইট ইজ স্টিল কমন, এটা এখন হচ্ছে কমন ফর ব্রাইডস ফ্যামিলি, একটা কিশোরী বা একটা কনের পরিবারের জন্য টু পে ডাউরিটা, যৌতুক দেওয়া, ড্যাশ ড্যাশ মানে ডেসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগেল। এই যে যৌতুক দেওয়ার যে প্রথাটা এটা অবৈধ হওয়া সত্ত্বেও এখনো বাংলাদেশের মেয়েদের পরিবার থেকে ছেলেদের পরিবারে যৌতুক দেওয়া হচ্ছে, এটা কোনো কমন, যদিও এটা হচ্ছে কি করা হয়েছে, তোমাকে এই যৌতুক দেওয়াটা অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরে লক্ষ্য করো, ডাউরি ডিমান্ডস ক্যান অলসো, এই যে যৌতুক যে দাবিটা, যৌতুকের যে দাবিটা, ক্যান অলসো ড্যাশ আফটার দা ওয়েডিং, মানে বিবাহের পরেও এই যে যৌতুকের যে দাবিটা, দাবি দেওয়াটা চলতে থাকে। ধরো নর্মালি একটা মেয়ে যখন প্রথম বিয়ে হয়, বিয়ের সময় তো সে কি দেয়, যৌতুক দেয়, যা যা আসবাবপত্র বলো, যত টাকা পণ করে, এটা সব তো দেওয়া হয়, মেয়ের পরিবার থেকে ছেলের পরিবার নেয়। বিয়ার পরেও দেখবা যে তার ননদ আছে, তার যে শাশুড়ি আছে, কিংবা তার জামাইয়ের যে বড় বোন আছে, তারা দেখবা কন্টিনিউয়াসলি বিয়ের পরেও তোমার বলে, মেয়েরে বলে, নতুন যে কিশোরী যে তোমার কনেরা থাকে, বধুরা থাকে, ওই বউরে সে বলে, ননদে বলে, ভাবি বলে, তারপরে তোমার আমি যদি বলি জামাইয়ের বড় বোনরা বলে, শাশুড়ি বলে যে এই তুমি এবার যখন নায়র যাইবা, এবার যখন বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পরে তোমার বাপেরে কইবা, তোমার বাবারে বলবা কি করার জন্য, তোমার বাবারে বলবা যে নতুন করে আরো 50,000 টাকা দেওয়ার জন্য, 1 লাখ টাকা দেওয়ার জন্য, এবং আমাদের যে নতুন রুমটা করা হয়েছে ওই নতুন রুমের যত ধরনের আসবাবপত্র লাগে, খাট, সোফা, আলমারি সহ যত ধরনের আসবাবপত্র লাগে সব তোমার বাবারে বলবা, হচ্ছে তুমি বাবারে বলবা ভ্যান গাড়ি দিয়া পাঠায় দেওয়ার জন্য। বিয়ার সময় তো তোমার যৌতুক দিছে, তো দিছেই, তোমার ছেলেরে বিয়ে করাই আনছি, বিয়ার পরেও তোমার বাবার কি দিতে হবে, যৌতুক দিতে হবে, আমাদের পণ দিতে হবে, আমাদের নতুন ঘরে যত আসবাবপত্র সব নিয়ে আসতে বলবা, এবং সাথে 50,000 টাকা আনবা, একটা গরুর হাড়ি রাখবো আমরা, একটা গরুর হাড়ি বলতে একটা গরুর বাছুর কিনবো, ঠিক আছে। তো এইভাবে দেখবা কন্টিনিউয়াসলি তোমার শাশুড়ি, ননদ, বড় বোন, জামাইয়ের বড় বোন, এগুলা তোমার মেয়েরে তোমার হচ্ছে তোমার কি করতে থাকে, অ্যাবিউজ করতে থাকে, বারবার তোমার এগুলা করতেই থাকে যৌতুক। এই জন্য এখানে কথাটা বলতেছে যে ডাউরি ডিমান্ড, যৌতুকের যে চাহিদা, ক্যান অলসো ড্যাশ আফটার দা ওয়েডিং, বিবাহ, ওয়েডিং বলতে হচ্ছে বিবাহ, বিবাহের পরেও যৌতুকের যে মানে চাহিদাটা, এটা তোমার কি থাকতে পারে, এটা চলমান থাকতে পারে। তাহলে তো চলমান থাকা, এটার ভার্ব ফর্মটা কি বলতো, চলমান থাকা মানে কি, কন্টিনিউ না, কন্টিনিউ মানে কি চলমান থাকা, কন্টিনিউ। তাহলে দেখো ডাউরি ডিমান্ড, যৌতুকের যে দাবিটা, যৌতুকের যে দাবিটা ক্যান অলসো, এটা চলমান থাকতে পারে, ক্যান অলসো কন্টিনিউ আফটার দা ওয়েডিং, বিবাহের পরেও যৌতুকের যে দাবিটা সেটা চলমান থাকতে পারে। একটু লক্ষ্য করো তো, ক্যানটা হচ্ছে একটা মডেল অক্সিলারি, ক্যান একটা কি মডেল অক্সিলারি, বলো তো মডেল অক্সিলারি পরে ভার্বে কি বসে, বেস ফর্ম, তো কন্টিনিউ তো সেখানে বেস ফর্মে আছে, এটা কি চেঞ্জ করার দরকার আছে না, তাহলে কন্টিনিউটা এখানে কন্টিনিউ থাকবে। For an adolescent dash, even if her in-laws house are supportive, there are dash greater health risks in terms of dash and childbirth. একটু ভেঙে ভেঙে আমি তোমাকে বোঝাই, লক্ষ্য করো। দেখো এখানে বলা হইতাছে ফর অ্যান অ্যাডোলেসেন্ট, একটা কিশোরী ড্যাশ, একটা কিশোরী কি, কিশোরী, একটা কিশোরী কনের জন্য, একটা কিশোরী কনের জন্য। তাহলে কনে অর্থে আমরা কি বলবো বলতো, কনের ইংলিশ কি, ব্রাইড, কি একটা ব্রাইড মানে হচ্ছে কনে, তাহলে ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, একটা কিশোরী কনের জন্য, ইভেন ইফ হার ইনলস আর সাপোর্টিভ, যদিও তার যে শ্বশুর বাড়ির যে মানুষগুলো আছে, শ্বশুর বাড়ির যে মানুষগুলো আছে ওগুলো যে সাপোর্টিভ হয়, কি হয়, সহায়ক হয়। যে বাড়িতে বিয়ে হয়েছে, কিশোরী মেয়েরে বিয়ে দিছে, যে বাড়িতে বিয়ে দিছে, ওর তোমার শ্বশুর বলো, শাশুড়ি বলো, সকল মানুষ যদি কি হয়, সবাই সাপোর্টিভ হয়, তাকে সাপোর্ট করে, মেয়েটাকে সহায়তা করে, যদিও সাপোর্টিভ হয়, হ্যাঁ, যদি সাপোর্টিভ হয়, দেয়ার ড্যাশ গ্রেটার হেলথ রিস্ক ইন টার্মস অফ ড্যাশ এন্ড চাইল্ড বার্থ। এটার কি আছে, যদি ফ্যামিলির অন্য মানুষ যারা আছে সবাই সাপোর্টিভ হয়, কিন্তু যে সমস্যাটা হয়, ওই মেয়েটার কি থাকে, হেলথ রিস্ক মানে কি, স্বাস্থ্য ঝুঁকি, তার স্বাস্থ্য ঝুঁকির মাঝে কি থাকে, একটা গ্রেটার একটা ঝুঁকি থেকেই যায়, তাই না, রয়েছে বা থেকে যায়, এরকম আর কি। ইন টার্মস অফ কি কি ক্ষেত্রে, অফ ড্যাশ এন্ড চাইল্ড বার্থ, কি কি তাকে সমস্যা হয়, কি কি ক্ষেত্রে সমস্যা হয়, তার একটা হচ্ছে শিশু জন্মদানের সমস্যা হয়, আবার হচ্ছে তোমার কি মানে গর্ভধারণের কি হয়, সমস্যা হয়। তাহলে বলো ইন টার্মস অফ কি কি ক্ষেত্রে, গর্ভধারণের ইংলিশ কি বলো তো, প্রেগন্যান্সি, প্রেগন্যান্ট। তাহলে বলো যে দেয়ার ড্যাশ গ্রেট হেলথ রিস্ক, একটা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, একটা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তো থাকা অর্থে আমরা নরমালি ইংলিশে দুইটা ওয়ার্ড ইউজ করি, থাকা অর্থে দুইটা ভার্ব, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে কি আর, হ্যাঁ।
দেয়ার হেয়ার দেয়ারের পরে রয়েছে অর্থে, হেয়ার দেয়ারের পরে রয়েছে অর্থে, থাকা অর্থে আমরা ইজ অথবা আর কি করি, ব্যবহার করি। এখন দেখো এখানে যেহেতু যে দেয়ার ড্যাশ গ্রেটার হেলথ রিস্ক কি রয়েছে, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, একটা বিরাট স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, রয়েছে অর্থে আমরা কি হয় ইজ ব্যবহার করবো না কি ব্যবহার করবো, আর ব্যবহার করবো। এখন দেখবো আমি এখানে ইজ হবে নাকি কি হবে, আর হবে, একটু খেয়াল করো। আমি যেহেতু তোমাকে বলছি একদম ভেঙে ভেঙে বোঝাই দিব, তুমি যদি যত লো কোয়ালিটি স্টুডেন্ট হও না কেন বা এভারেজ কিংবা হাই লেভেলে যাই স্টুডেন্ট হও না কেন, সবাই এটা খুব সহজে ব্যবহার বুঝতে পারবো আর কি। একটু দেখো তো, হেয়ার দেয়ার যদি কখনো, হেয়ার এবং দেয়ার যদি কখনো কি হয় সেন্টেন্সের শুরুতে থাকে, এরা কি সাবজেক্ট হিসেবে কাজ করে। এদেরকে দেখে কি আমরা ভার্ব বসাই, এদেরকে দেখে কি ভার্ব বসাই, কখনোই না। ভার্ব বসায় কাকে, হেয়ার দেয়ারের পরে ভার্বের পরে যে তোমার নাউন বা প্রনাউন থাকে, নাউন অথবা যে প্রনাউন থাকে ওইগুলা থেকে কি বসে, ভার্ব বসে। যদি নাউনটা বা প্রনাউনটা সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হয়, যদি নাউন বা প্রনাউনটা প্লুরাল হয় ভার্বটা কি হয়, প্লুরাল হয়। তো আমি তো এখানে দেয়ার দেখে ভার্ব বসাবো না, দেয়ার দেখে কি ভার্ব বসাবো না, ভার্বটা বসাবো আমি হচ্ছে এই যে হেলথ রিস্ক, এখানে সাবজেক্ট কেটা আছে গ্রেটার হেলথ রিস্ক। রিস্ক যে ঝুঁকি কি একটা ঝুঁকি নাকি অনেকগুলা ঝুঁকি দেশে পড়ে, তো ঝুঁকি কি মানে কি, রিস্ক বলতে কি এখানে প্লুরাল না। তো এখানে যেহেতু নাউনটা কি আছে প্লুরাল আছে, তার মানে সাবজেক্টটা কি, ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। এখানে বলো তো এখানে আমি ইজ দিব নাকি আর দিব, অবশ্যই কি হবে, আর হবে। আর যদি এখানে রিস্ক না থেকে শুধু রিস্ক থাকতো তখন আমি কি দিতাম, ইজ দিতাম। ঠিক আছে, তো এখানে কি হবে, এখানে আর হবে। একটু আবার আমি সেন্টেন্সটা বলি। ফর এন অ্যাডোলেসেন্ট ব্রাইড, একটা কিশোরী কনের জন্য, ইভেন ইফ হার ইনলস সাপোর্টিভ, যদি তার শ্বশুর বাড়ির মানুষ সবাই, যত মানুষ আছে সবাই যদি কি হয়, সহায়ক হয়, সাপোর্টিভ হয়, হ্যাঁ, দে আর ড্যাশ এ গ্রেটার হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগন্যান্সি এন্ড চাইল্ড বার্থ, তার যে গর্ভধারণ, তার যে তোমার শিশু জন্মদান, ওইখানে কি আছে, একটা বিরাট স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। রয়েছে অর্থে আমরা হেয়ার দেয়ারের পরে নরমালি আর অথবা কি ব্যবহার করি, ইজ ব্যবহার করি। এখন আর হবে নাকি ইজ হবে, এটা ডিপেন্ড করতেছে আসলে এই যে হেয়ার দেয়ারের পরে যে নাউনটা আছে এটার উপরে। যেহেতু এখানে রিস্ক মানে কি প্লুরাল, এই জন্য আমি কি ব্যবহার করছি, আরটা ইউজ করছি। আমি দেখো কত সুন্দর করে বিশ্লেষণ করে দিছি। এরপরে দেখো লক্ষ্য করো, the majority of adolescent dash and their families are uninformed or insufficiently dash about reproductive health and contraception। একটু দেখো আমি ভাঙে ভাঙে তোমাকে বলি কথাটা। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট মানে সংখ্যাগরিষ্ঠতা কিসের, অ্যাডোলেসেন্টস ড্যাশ এন্ড দেয়ার ফ্যামিলিজ, অ্যাডোলেসেন্ট যে তোমার কনেগুলা থাকে, নতুন যে বিয়ে হয় কিশোরী বধূগুলা, তাদের এবং তাদের যে পরিবারগুলো আছে তারা কি হয়, আনইনফর্ম মানে তারা অজ্ঞাত থাকে বা অনবগত থাকে। কি থাকে, অবগত মানে একটা জিনিস সম্পর্কে তারা কি থাকে না, জ্ঞাত থাকে না, অনবগত থাকে। অর ইনসাফিসিয়েন্টলি, ইনসাফিসিয়েন্টলি মানে কি অল্প পরিমাণে বা অপর্যাপ্ত ভাবে, অপর্যাপ্ত পরিমাণে কি থাকে, ড্যাশ অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, কি থাকে এই যে প্রজনন সংক্রান্ত বা প্রজনন রিলেটেড যে তোমার স্বাস্থ্য এবং হচ্ছে তোমার কন্ট্রাসেপশন বা গর্ভনিরোধ আছে এগুলা সম্পর্কে কি থাকে, কিশোরী যে বধূগুলা এবং তার পরিবার কি থাকে, এক তো হচ্ছে তোমার কি অজ্ঞাত থাকে, অনবগত থাকে মানে একদমই অনবগত থাকে, অথবা তারা কি থাকতে পারে একদম হালকা স্লাইটলি কি থাকতে পারে, অবগত থাকতে পারে কি সম্পর্কে, রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড কন্ট্রাসেপশন। তাহলে অবগত অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, ইনফর্মড। কি ইনফর্ম মানে কি অবগত। একটু লক্ষ্য করো তাহলে, দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্টস এন্ড দেয়ার ফ্যামিলিজ মানে সংখ্যাগরিষ্ঠতা, কিসের সংখ্যাগরিষ্ঠতা, কিশোরী বধূ বা কিশোরী কনে এবং তাদের পরিবার। তাহলে আমাকে বলো বধূ অর্থে বা কনে অর্থে আমরা কি ব্যবহার করি, ব্রাইড ইউজ করি। কি ইউজ করি, ব্রাইড। বলতো এখানে ব্রাইড হবে নাকি ব্রাইডস হবে, একটু লক্ষ্য করো তো। এই যে কিশোরী যে বধূ, এটা কি একটা বধূর কথা এখানে উল্লেখ করতেছে না, যত কিশোরী বধূ আছে সকলকে বোঝাচ্ছে, যত কিশোরী বধূর পরিবার আছে সকল পরিবারকে বোঝাচ্ছে। তাহলে আমাকে বলো যেহেতু বধূ আর একটা না, অনেকগুলা বধূ অনেকগুলা কনে, এই জন্য কি আছে, এই ব্রাইডটা কি হয়ে গেছে, ব্রাইডস হয়ে গেছে। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস, কিশোরী বধূ এবং তার পরিবারের যে সংখ্যাগরিষ্ঠতা, তারা বেশিরভাগ সময় কি থাকে, আনইনফর্ম থাকে, অনবগত থাকে, অজ্ঞাত থাকে। হয়তোবা অনেক সময় জ্ঞাত থাকতে পারে, সেটা কি হইতে পারে, ইনসাফিসিয়েন্টলি বা অপর্যাপ্ত পরিমাণে কি থাকে, তার অবগত থাকে। কি সম্পর্কে অবগত থাকে, অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন সংক্রান্ত যে স্বাস্থ্য এবং গর্ভ নিরোধ সম্পর্কে। The maternal mortality মাতৃমৃত্যু হার rate for adolescents is double the national rate, যে ন্যাশনাল জাতীয় তো একটা মৃত্যু হার আছে, ওইটার ডাবল হচ্ছে কোনটা, মাতৃমৃত্যু হার। এই যে কথাটা বলতেছে, the maternal mortality rate যে মাতৃমৃত্যু হার for adolescents কিশোরীদের যে তোমার মাতৃমৃত্যু হার is double, এটা হচ্ছে ডাবল, দ্বিগুণ, the national rate জাতীয় মৃত্যু হারের দ্বিগুণ। কারা, কোনটা, কিশোরীর যে মাতৃমৃত্যু হার আছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি তোমাদেরকে দিনাজপুর বোর্ড 2024 সালে আসা যে উইদাউট ক্লোজটি সেটি তোমাদেরকে সমাধান করে দিব। এবং উইদাউট ক্লোজ নাকি কঠিন লাগে, নরমালি আসলে কঠিনই লাগে, কিন্তু উইদাউট ক্লোজ কিভাবে তোমাকে বস বানাইতে হয় সেটা হচ্ছে আমার দায়িত্ব। কিন্তু ভাইয়ের তোমার কাছে একটাই চাওয়া, তুমি জাস্ট মনোযোগ সহকারে ক্লাসটা করো।
তুমি যদি মনোযোগ দেও, প্রপার মনোযোগ দিয়ে তুমি ঠিকমতো দেও, তাহলে ক্লাস যদি তুমি না বুঝো সেটা লায়াবিলিটিস আমি নিব, কিন্তু তোমার কাজ হচ্ছে মনোযোগ দেওয়া। এবং উইদাউট ক্লোজ কিভাবে একদম সহজ ওয়েতে সহজ টেকনিক অবলম্বন করে তুমি কিভাবে সলভ করবে সেইগুলো হচ্ছে আমি আজকে তোমাকে দেখাই দিব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো মানি ইজ পাওয়ার, টাকা হচ্ছে কি পাওয়ার, শক্তি, কেন্দ্র, গুড এন্ড ইভিল। টাকা হচ্ছে এমন একটা পাওয়ার, এই টাকা দিয়ে তুমি ভালো কাজও করতে পারবা, তুমি চাইলে কি করতে পারবা মন্দ কাজও করতে পারবা। টাকা হচ্ছে এমন একটা পাওয়ার, এটা দিয়ে চাইলে মানুষ ভালো কাজও করতে পারে, আবার চাইলে কি করতে পারে খারাপ কাজও করতে পারে। এরপরে দেখো ইট গিভস, এই যে টাকা জিনিসটা, টাকা এটা কি দেয়, দেয় ড্যাশ এন্ড ডিলাইট। এটা কি দেয়, ড্যাশ এন্ড ডিলাইট দেয়। ডিলাইট মানে হচ্ছে আনন্দ। এটাই যে টাকা দেয়, টাকা আমাদের কি দেয়, আনন্দ দেয়। একটা জিনিস আগে তোমাকে বলি, তাহলে তুমি একটু নোট করো বিষয়টা। দেখবা মনে রাখবা, এন্ড সবসময় কি করে সমজাতীয় জিনিসকে কানেক্ট করে। এন্ড সবসময় কি করে সমজাতীয় দুইটা জিনিসকে কানেক্ট করে। মনে রাখবা, এন্ড এর আগে যদি কি থাকে, নাউন থাকে। এন্ড এর আগে যদি নাউন থাকে, এন্ড এর পরে কি হয়, নাউন হয়। এন্ড এর আগে যদি কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এন্ড এর পরে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এন্ড এর আগে যদি কখনো অ্যাডভার্ব থাকে, তাহলে এন্ড এর পরে কি হয়, একটা অ্যাডভার্ব বসে। মনে থাকবে তো ভাই কি কথাটা বলছে, যে এন্ড সবসময় কি করে সমজাতীয় দুইটা জিনিসকে সে কানেক্ট করে। এন্ড সবসময় কি করে, দুইটা সমজাতীয় জিনিসকে কানেক্ট করে। অর্থাৎ এন্ড এর আগে নাউন থাকলে এন্ড এর পরে নাউন, এন্ড এর আগে অ্যাডজেক্টিভ থাকলে এন্ড এর পরে অ্যাডজেক্টিভ, এন্ড এর আগে তোমার কি থাকলে, এন্ড এর আগে অ্যাডভার্ব থাকলে এন্ড এর পরে অ্যাডভার্ব। ক্লিয়ার এতটুকু বিষয়টা? তাহলে আমাকে বলো যে মানি যে বিষয়টা না, মানি আমাদেরকে কি দেয়, আনন্দ দেয়, এবং সামথিং এই রিলেটেড আরো অন্য একটা বিষয় দেয়। আচ্ছা দেখো, ডিলাইট মানে হচ্ছে একটা কি নাউন। তার মানে এতটুকু তুমি শিওর, এন্ড এর পরে যেহেতু নাউন বসছে, অবশ্যই এন্ড এর আগে কি বসবে, একটা নাউন বসবে। এতটুকু তো ক্লিয়ার, যে এন্ড এর পরে ডিলাইট মানে আনন্দ, একটা নাউন। এর এন্ড এর পরে যেহেতু নাউন বসছে, তাহলে এন্ড এর আগে অবশ্যই একটা নাউনই তোমাকে বসাতে হবে। ডিলাইট মানে আনন্দ। টাকা আমাদের কি দেয়, আনন্দ দেয়, আমাদের সুখ দেয়, আমাদের আরাম দেয়। তাহলে আরাম ইংলিশ কি বলতো, আরাম ইংলিশ কি, কমফোর্ট। তুমি চাইলে প্লেজারও ইউজ করতে পারো। তাহলে টাকা আমাদের কি দেয়, টাকা আমাদের কমফোর্ট দেয়, আরাম দেয়। কমফোর্ট অথবা কি দিতে পারো, প্লেজার দিতে পারো। এসইউআরই প্লেজার, এসইউআরই প্লেজার। এই যে দেখো, যে এটা এই যে ইট গিভস, এটা দেয় কি, কমফোর্ট দেয়, এটা আরাম দেয় অথবা প্লেজার দেয়, একটু শান্তি দেয়, এন্ড ডিলাইট আনন্দ দেয়। এতটুকু ক্লিয়ার হয়েছে বিষয়টা? এরপর এটা লক্ষ্য করো, ইট ড্যাশ ডু এভরিথিং। এটা কি করতে পারে, এটা সবকিছুই করতে পারে। এটা কি করতে পারে, এটা এই যে ইট বলতে আসলে এখানে মানিকে ইন্ডিকেট করতেছে, যে টাকা যে জিনিসটা, এটা সবকিছু করতে পারে। টাকা দিয়ে মানুষ সবকিছু করতে পারে। তাহলে পারা উঠতে আমরা কোন মডেলটা ইউজ করি বলো? এখানে ডু মানে কি, ভার্বে কি আছে, বেস ফর্মে আছে বা বি ওয়ানে আছে। তার মানে এর আগে আমার কি বসাইতে হবে, একটা মোডাল ভার্ব ইউজ করতে পারবে। টাকা সবকিছু করতে পারে। পারা অর্থে আমরা কোন মডেলটা ব্যবহার করি, অ্যাবিলিটি অর্থে আমরা কোন মডেলটা ইউজ করি, আমরা হচ্ছে ক্যান ইউজ করি। তাহলে ইট ক্যান ডু, এটা করতে পারে এভরিথিং। এই টাকা জিনিসটা সবকিছু করতে পারে, ভালো জিনিসও করতে পারে, খারাপ জিনিসও করতে পারবে। তুমি চাইলে এই টাকা দিয়ে যে কোনো কিছুই করতে পারবা। এরপরে দেখো, এ পারসন উইদাউট ড্যাশ ইজ এ পারসন টু বি পিটেড। পিটেড মানে হচ্ছে তোমার করুণা। পিটেড মানে কি, করুণা। বলতেছে এ পারসন উইদাউট ড্যাশ, একজন ব্যক্তি, কি ছাড়া ব্যক্তি, একটা টাকা ছাড়া একজন ব্যক্তি, ইজ এ পারসন, সে হচ্ছে এমন একজন মানুষ হয়, টু বি পিটেড, সে কি হয়, সে হচ্ছে একটা মানে করুণার ব্যক্তি হয়, মানে করুণার ব্যক্তি হয়। যার টাকা নাই সে দেখবা করুণা, মানে সবাই তাকে করুণা করে, দয়া দেখায় তার প্রতি, সে একটা করুণার ব্যক্তিতে পরিণত হয় যার টাকা নাই। তাহলে দেখো, এ পারসন উইদাউট কি বলো, একজন মানুষ কি ছাড়া একজন মানুষ, উইদাউট মানি, যেহেতু মানি রিলেটেড একটা মানে প্যাসেজটা এটা যেহেতু, তাহলে কি হবে বলো, এ পারসন উইদাউট মানি, টাকা ছাড়া একজন ব্যক্তি, ইজ এ পারসন, সে হচ্ছে এমন একজন ব্যক্তিতে হয়, টু বি পিটেড মানে সে হচ্ছে কি করুণার ব্যক্তিতে পরিণত হয়। এরপরে দেখো, নোবডি পেজ, কেউ তাকে কি করে না, প্রদান করে না, ড্যাশ রেসপেক্ট টু হিম, মানে কেউ তাকে কোনো ধরনের কি করে না, সম্মান করে না, তাকে কোনো ধরনের কি করে না, তার প্রতি সম্মান প্রদর্শন করে না, কোনো ধরনের সম্মান মানে প্রদর্শন করে না। তাহলে বলো এখানে আমি কি ইউজ করতে পারি, আমি কি চাইলে এখানে এনি ইউজ করতে পারি না, যে নোবডি পেজ এনি রেসপেক্ট, মানে কেউ তাকে কোনো ধরনের সম্মান করে না, টু হিম মানে তার প্রতি কোনো ধরনের সম্মান প্রদর্শন করে না। চাইলে তুমি এখানে প্রপার অর্থ ইউজ করতে পারো, যে কেউ তাকে কি করে না, সঠিক প্রপার যে একটা রেসপেক্ট আছে, এই রেসপেক্টটা সে করে না, প্রপার রেসপেক্ট তাকে কি করে না, কেউ করে না, বা কোনো ধরনের রেসপেক্টই করে না। তো কোনো ধরনের রেসপেক্ট করতে তুমি এনি দিতে পারো, বা সঠিক মূল্যায়ন তাকে করে না, সঠিক রেসপেক্ট তাকে করে না, এই ক্ষেত্রে তুমি প্রপার দিতে পারো। ক্লিয়ার? এরপরে লক্ষ্য করো, হিজ ফ্রেন্ডস, তার বন্ধু বান্ধব যারা আছে, এই যে যার টাকা নাই তার যে বন্ধু বান্ধব আছে, ডু নট হিম, তাকে কি করে না বলো,
তাকে কি করে না, তাকে মূল্যায়ন করে না, তাকে পাত্তা দেয় না। এর আগে তুমি একটা জিনিস বিষয় লক্ষ্য করো, মনে রাখবা ডু নট, এরপর হচ্ছে কি ডাজ নট, এরপর হচ্ছে ডিড নট। কি বললাম? ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলোর পরে সময় কি হয়? বি1। নরমালি বি1 বলতে বেস ফর্ম বসে, ঠিক আছে? যে ডু নট, ডাজ নট, ডিড নট এগুলোর পরে কি বসে? ভার্বের বি1 বসে, ঠিক আছে? ভার্বের বেস ফর্ম বসে ডু নট, ডাজ নট, ডিড নট। তাহলে দেখো হিজ ফ্রেন্ডস ডু নট ড্যাশ হিম, তাকে কি দেয় না? তাকে মূল্যায়ন করে না, তাকে পাত্তা দেয় না। তাহলে দেখো এখানে ডু নট আছে না, তার মানে আমার এখানে কি বসে দেবো? বি1 বসাতে হবে। তাকে কি করে না? মূল্যায়ন করে না, তাকে মূল্যায়িত করে না। তাহলে মূল্যায়ন করে না, মূল্যায়ন করা ইংলিশ কি? তুমি মূল্য দেয় না, এখানে কি দিতে পারো? ভ্যালু দিতে পারো। এখানে কি দিতে পারো? ভ্যালু। অনেকে মনে করতে পারো যে ভ্যালু মানে তো মূল্য, এটা তো একটা কি নাউন। তাহলে তুমি কি যে ভাই এখানে বুঝলাম না, ডু নট বলতেছেন আবার এখানে নাউন দিতেছেন, ডু নট ডাজ নট এর পরে তো ভার্ব দরকার না ভাইয়া। তুমি কিন্তু বুঝতে হবে ভ্যালু সে নাউন হয় আবার কি হয়? ভার্ব হয়। ভ্যালু যখন মূল্য হয় তখন নাউন হয়, যখন মূল্য দেওয়া বোঝায় তখন সেটা ভার্ব হিসেবে বসে। এখানে ভ্যালুটা কি? মূল্য দেওয়া অর্থ প্রকাশ করতেছে। যে হিজ ফ্রেন্ডস ডু নট ভ্যালু, তার বন্ধু বান্ধবরা সঠিক মানে ডু নট ভ্যালু হিম, তাকে কি দেয় না? পাত্তা দেয় না, তাকে মূল্যায়ন করে না। ঠিক আছে? দেখো কি বললাম, তো ডু নট ডাজ নট এগুলোর পরে বি1 বসে। ভ্যালু মানে কি? মূল্যায়ন করা, মূল্য দেওয়া, এরকম, তাই বি1 হিসেবে বসছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো হি হ্যাজ টু ডিপেন্ড, তাকে কি করতে হয়? নির্ভর করতে হয় অন দা ড্যাশ অফ আদার্স, তাকে কি করতে হয়? অন্যের দয়ায় বা অন্যের করুণার উপর কি করতে হয়? বেঁচে থাকতে হয়। যার টাকা নাই তার বন্ধু বান্ধব নাই, যদিও বন্ধু বান্ধব থাকে তাকে সঠিক রেসপেক্ট করে না, কোনো রেসপেক্টই করে না, তাকে পাত্তা দেয় না, তাকে মূল্য দেয় না। ঠিক আছে? এরপরে বলতেছে তাকে কি করতে হয়? অন্যের দয়ায়, অন্যের করুণার উপর তাকে নির্ভর করতে হয়, তাকে বেঁচে থাকতে হয়। একটা জিনিস তোমাকে লক্ষ্য করো বলি, দি মানে কি বা দা যেটাই বলো, দা মানে কি? একটা আর্টিকেল না? আর অফ মানে একটা প্রিপজিশন। আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড বসে সেটা কিয়ামত পর্যন্ত কি হবে? নাউন হবে। কি হবে? নাউন হবে। কি বলছি ভাইয়া? লক্ষ্য করো বিষয়টা। আর্টিকেল কোনগুলা? এ এন দা, এবং এরপরে ড্যাশ আছে, এবং এরপরে কি আছে? একটা যে কোনো একটা প্রিপজিশন থাকে। আর্টিকেল ড্যাশ এবং এরপরে কি? প্রিপজিশন। কি? প্রিপজিশন। এর মাঝে যে একটা ড্যাশ থাকে ওই ড্যাশের মাঝে আজীবন কি হবে? নাউন হবে। তার মানে এতটুকু তুমি নিশ্চিত এখানে কি বসবে? একটা নাউন বসবে। তাহলে বলো কি বলতেছে এখানে? এখানে বলতেছে এখানে হি হ্যাজ টু ডিপেন্ড, তাকে নির্ভর করতে হয় অন দা ড্যাশ অফ আদার্স, অন্যের করুণার উপর, অন্যের দয়ার উপর তাকে নির্ভর করতে হয়। অন্যজন, আমার যদি টাকা না থাকে আমি সবসময় চায়া থাকবো যে আরেকজন কখন 10টা টাকা আমাকে দিব, আমি একটু খাওয়া দাওয়া করবো, আমি একটা রুটি খাবো, আমি একটা কলা খাবো, আমি একটা কোনো একটা কিছু খাবো। কার উপর? যখন আমার টাকা থাকে না তখন অন্যের উপর, অন্যের করুণার উপর আমার নির্ভর করতে, অন্যের করুণার উপর আমার বেঁচে থাকতে হয়। তাহলে অন্যের দয়া বা করুণা এই করতে আমরা কি ব্যবহার করতে পারি? বলো, মার্সি ওয়ার্ডটা ইউজ করতে পারি। মার্সি মানে কি? দয়া বা করুণা। চাইলে তুমি এখানে কি করতে পারো? কাইন্ডনেস ওয়ার্ডটা ইউজ করতে পারো। কাইন্ডনেস, কাইন্ড মানে হচ্ছে কি? দয়ালু, একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এনি ডাবল এস নেস যুক্ত করলে সেটা নাউন হয়ে যায়। দেখো তো, মার্সি মানে নাউন, কাইন্ডনেস মানে তো নাউন। আমার তো এটাই দরকার ছিল যে আর্টিকেল আছে, প্রিপজিশন আছে, মাঝে আমার কি দরকার? নাউন দরকার। আমি নাউন বসাইছি। মার্সি মানে করুণা, এটা একটা নাউন। কাইন্ডনেস মানে কি? দয়া বা করুণা, এটা হচ্ছে একটা কি? নাউন। এভাবে ভেঙে ভেঙে বুঝে বুঝে তোমার কি উত্তর করতে হয়। ঠিক আছে? আর মাথাটা তুমি একটু কি রাখবা? একটু তোমার শার্প রাখবা, একটু ক্লিয়ার রাখবা, তুমি ইজিলি আনসার করতে পারো। এখানে বলতেছে যে একজন ব্যক্তি যার টাকা নাই তার সবসময় অন্যের করুণার উপর নির্ভর করতে, অন্যের দয়ার উপর নির্ভর করতে হয়। আচ্ছা, এরপরে লক্ষ্য করো, ইন অর্ডার টু ড্যাশ মানি, টাকা কি করার জন্য? টাকা উপার্জন করার জন্য, টাকা উপার্জন করার জন্য হি ডাজ এ লট অফ জবস, তাকে কি করতে হয়? অনেকগুলা চাকরি করতে হয়। একজন ব্যক্তি যার টাকা নাই, টাকা উপার্জন করার জন্য, টাকা উপার্জন করার জন্য তাকে অনেকগুলা জবস করতে, অনেকগুলা চাকরি তাকে করতে হয়, তাকে অনেকগুলা কাজ করতে হয়। ইন অর্ডার টু, দেখো ইন অর্ডার টু, টু মানে কি একটা বলো তো? টু মানে কি একটা ইনফিনিটিভ না? টু মানে কি একটা ইনফিনিটিভ। টুর পরে কি হয়? ভার্বের বি1, অর্থাৎ বেস ফর্ম বসে। কি বসে? বেস ফর্ম বসে। টুর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। তাহলে বলো আমাকে, ইন অর্ডার টু ড্যাশ মানি, টাকা কি করার জন্য? টাকা কি করার জন্য আমাদের চাকরি করতে হয়? টাকা উপার্জন করার জন্য, টাকা উপার্জন করার জন্য আমাদের চাকরি করতে হয়। তাহলে বলো উপার্জন করা ইংলিশ কি? উপার্জন করা ইংলিশ কি? আর্ন। আর্নটা কোনো চেঞ্জ হবে না, কারণ টুর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। তাহলে দেখো, ইন অর্ডার টু আর্ন মানি, টাকা উপার্জন করার জন্য, তুমি চাইলে দিতে পারো এখানে গেট দিতে পারো, যে ইন অর্ডার টু গেট মানি, টাকা পাওয়ার জন্য আমাদের অনেক কাজ করতে হয়, বা টাকা উপার্জন করার জন্য আমাদের অনেকগুলো কি করতে হয়? কাজ করতে হয়। তুমি গেট দিলেও কারেক্ট, তুমি আর্ন দিলেও কারেক্ট। তোমাকে লক্ষ্য রাখতে হবে টুর পরে তুমি বেস ফর্ম দিতেছো কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে? এরপরে লক্ষ্য করো,
ইট ইজ এ ইট ইজ এ মাস্ট ড্যাশ আওয়ার লাইফ। এই যে টাকা যে জিনিসটা, এটা আমাদের জীবনের জন্য কি, এটা অবশ্যম্ভাবী, এটা আমাদের দরকার, এটা ছাড়া হয় না। তাহলে বলো এই যে ইট ইজ এ মাস্ট ড্যাশ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের জন্য কি অনেক গুরুত্বপূর্ণ। তাহলে জীবনের জন্য, জন্য অর্থে আমরা কোন প্রিপজিশন ব্যবহার করি বলো তো? ফর ব্যবহার করি না? তাহলে বলো এটা অর্থটা কি হইতেছে? ইট ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ। এটা এই যে টাকা, যে টাকাটা আমাদের জীবনের জন্য কি অনেক দরকার, এটা প্রয়োজনীয়, এটা অবশ্যম্ভাবী, এটা ছাড়া হয় না আমাদের লাইফ, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় তুমি লক্ষ্য করো, এখানে অনেকে মাস্ট দেখা তুমি অনেকে বলতে পারো ভাই মাস্ট হচ্ছে মডেল অক্সিলারি, এর পরে ভার্বের বি ওয়ান দরকার, বেস ফ্রম দরকার। তাহলে কেন আপনি প্রিপজিশন ব্যবহার করতে পারতেন? মানে প্রিপজিশন কেন ব্যবহার করতে পারতেন? প্রিপজিশন কেন ব্যবহার করতেছেন? আমি তোমাকে বলি ভাই, দুনিয়াটা এইভাবে চলে না, একটু চিন্তা করতে হবে তোমাকে ক্রিটিক্যালি। দেখো, এ মানে কি একটা আর্টিকেল, এ মানে কি একটা আর্টিকেল। আর্টিকেলের পরে কখনো দেখছো ভার্ব বসতে? আর্টিকেলের পরে কখনো দেখছো ভার্ব বসতে? না। আর্টিকেল একটু আগে যে বলছিলাম, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে একটা সিঙ্গেল ওয়ার্ড যদি বসে, সেটা কিয়ামত পর্যন্ত কি হয়ে যায়? নাউন হয়ে যায়। এখানে মাস্টটা কিন্তু ভার্ব না, এখানে মাস্টটা কিন্তু মডেল ভার্ব না, এখানে মাস্ট হচ্ছে একটা নাউন। কারণ কার ভিতরে বসছে? সে একটা এ মানে আর্টিকেল, ফর মানে প্রিপজিশন। আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে একটা ওয়ার্ড বসলে সেটা সব সময় কি হয়? নাউন হয়। এখানে মাস্ট অনেকেই মনে করবে মাস্ট হচ্ছে একটা ভার্ব, না, মাস্ট হচ্ছে একটা কি? নাউন। কারণ তুমি সানোয়ার ভাইয়ের ক্লাসটা করছো, তুমি জানো আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে একটা ওয়ার্ড বসলে সেটা সব সময় কি হয়? নাউন হয়। তাহলে বলো ইট ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, এটা হচ্ছে আমাদের জীবনের জন্য অবশ্যম্ভাবী, এটা আমাদের জীবনের জন্য খুবই দরকারি টাকা জিনিসটা। বাট ইট ডাজ নট নেসেসারিলি ড্যাশ হ্যাপিনেস, কিন্তু টাকা দরকারি ঠিক আছে, কিন্তু টাকা আমাদের জীবনের জন্য কি নিয়ে আসে না? সুখ নিয়ে আসে না। সুখ জিনিসটা হচ্ছে আপেক্ষিক একটা বিষয়, এই টাকা জিনিসটা কখনোই আমাদের কি নিয়ে আসে না? সুখ নিয়ে আসে না। তাহলে নিয়ে আসা, আনা অর্থে আমরা কি ব্যবহার করতে পারি বলতো? ব্রিং ইউজ করতে পারি না? কি ইউজ করতে পারি? ব্রিং ইউজ করতে পারি, তাই না? দেখো যে আবার এখানে একটা জিনিস লক্ষ্য করবা, বাট ইট ডাজ নট, ডাজ নট মানে কি? একটু আগেই তো দেখাইলাম যে ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলোর পরে কি হবে? ভার্ব বি অন হয়। তাহলে এখানে কি হবে? নেসেসারিলি, এটা তো অ্যাডভার্ব, সমস্যা নাই। এখানে কি দরকার? একটা বি অন দরকার, ভার্ব দরকার। তাহলে যে বাট ইট ডিজ নট, এই যে টাকা জিনিসটা, এটা কি করে না? নেসেসারিলি ব্রিং হ্যাপিনেস, এটা কি নিয়ে আসে না? এটা সুখ নিয়ে আসে না। হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি মানে সম্পূর্ণরূপে, পরিপূর্ণরূপে। সুখ জিনিসটা এটা পরিপূর্ণরূপে এ ম্যাটার, এটা হচ্ছে একটা কি? আপেক্ষিক একটা বিষয়। ম্যাটার মানে কি? বিষয়। সুখ জিনিসটা হচ্ছে বড় আপেক্ষিক একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে আমি বলি আপেক্ষিক জিনিসটা কি। আমি সানোয়ার ভাই, আমি একটা গরিব, আমার মতো যে গরিব যারা আছো, আমাকে যদি 10টা টাকা কেউ দেয়, আমাকে যদি 20টা টাকা কেউ দেয়, কিংবা 100 টাকা আমাকে যদি কেউ দেয়, আমি হচ্ছে খুশি হয়ে যাব। এবং হচ্ছে আমার মতো মানে খুশি ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ থাকবে না। কারণ হচ্ছে আমার 100 টাকা হইলে আমার সবকিছু চলে, আমি হলের মধ্যে 2 বেলা খাইতে পারবো, সকালেও খাইতে পারবো একবার, দুপুরেও খাইতে পারবো, ঠিক আছে? আমার সুন্দর চলে যাবে আমার 100 টাকা দেয়। কিন্তু অনেকেই আছে যাকে তুমি 10,000 টাকা দিবা কিংবা 20,000 টাকা দিবা, তার দেখবা তার ভালো লাগতেছে না, সে খুশি না, সে স্যাটিসফাইড না। তাহলে দেখো স্যাটিসফ্যাকশন যে বিষয়টা, হ্যাপিনেস যে বিষয়টা, এটা কিসের উপরে? এটা কি মানির অ্যামাউন্টের উপরে, নাকি এটা তোমার স্যাটিসফ্যাকশনের উপরে? সুখ জিনিসটা আমাকে 10 টাকা বা একটা ভিক্ষুককে তুমি দেখবা যে তুমি 20 টাকা দিলে উনি হচ্ছে অনেক খুশি হইতেছে, বা অনেক অনেক ব্যবসায়ীরা তুমি যদি 1 লাখ টাকা দাও, তাহলে দেখবা তার এটাতে হইতেছে না, কারণ হচ্ছে অনেক টাকার কারবার তার। তার মানে মানি কখনো কি করতে পারে না? হ্যাপিনেস দিতে পারে না। সুখ জিনিসটা হচ্ছে আপেক্ষিক একটা বিষয়। সুখ জিনিসটা হচ্ছে কি? আপেক্ষিক একটা বিষয়। সেটা হচ্ছে তোমার স্যাটিসফ্যাকশনের উপর নির্ভর করে, তুমি কতটুকু পায়, তুমি কতটুকু স্যাটিসফাইড, এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? এই কথাটা এখানে বলতেছে যে হ্যাপিনেস জিনিসটা এটা হচ্ছে তোমার কি একটা আপেক্ষিক একটা বিষয়। এটা এক একজনের ক্ষেত্রে এক একটা ভেরি করে, কেউ একটু দেয় সন্তুষ্ট হয়ে যায়, সুখ নিয়ে আসে, আর কারো কি অনেক পাইলেও সে সুখী হয় না, তার স্যাটিসফ্যাকশন হয় না, স্যাটিসফাইড হয় না। তাহলে বলো সুখ জিনিসটা হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। দেখো আর্টিকেল আছে না, আর্টিকেল এবং হচ্ছে তোমার কি নাউন। তাহলে দেখো আর্টিকেল এবং নাউনের মাঝে কি বসে বলতো? আর্টিকেল এবং নাউনের মাঝে একটা অ্যাডজেক্টিভ বসে। তাহলে সুখ জিনিসটা একটা আপেক্ষিক বিষয়। আপেক্ষিক ইংলিশ কি? রিলেটিভ। আপেক্ষিক ইংলিশ কি? রিলেটিভ। যে হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি এ রিলেটিভ ম্যাটার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি কুমিল্লা বোর্ড 2024 সালে আসা যে উইদাউট ক্লোজটি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে সমাধান করে দেবো, একদম লাইন টু লাইন এক্সপ্লানেশন দিব এবং কোথায় কোন ওয়ার্ডটা ব্যবহৃত হয়েছে মিনিং সহ তোমাকে বোঝাই দেবো, ঠিক আছে? সো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। লক্ষ্য করো এখানে দেয়া আছে স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট মানে হচ্ছে কি? বিনোদন। বলা হচ্ছে খেলাধুলা যে আছে এটা হচ্ছে বিনোদনের একটা জনপ্রিয় ফর্ম মানে হচ্ছে কি? প্রকার বা রূপ বলতে পারো, যেটাই বলো না কেন। বিনোদনের তো অনেকগুলো ওয়ে আছে, বিনোদনের অনেকগুলো রূপ আছে, বিনোদন অনেকভাবে হচ্ছে আমরা বিনোদন নিতে পারি। তো ওইগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা রূপ হচ্ছে, জনপ্রিয় একটা প্রকার হচ্ছে কি? খেলাধুলা, যেটার মাধ্যমে আমরা বিনোদন পেয়ে থাকি। মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস, বিভিন্ন আন্তর্জাতিক যে স্পোর্টিং ইভেন্টস গুলো আছে,
স্পোর্টিং ইভেন্টস আর ড্যাশ ফ্রম টাইম টু টাইম। ফ্রম টাইম টু টাইম মানে হচ্ছে কি বিভিন্ন সময়ে বিভিন্ন যে আন্তর্জাতিক যে স্পোর্টিং ইভেন্টস গুলো আছে ওইগুলা কি করা হয়, বিভিন্ন সময়ে কি করা হয়, আয়োজন করা হয়। মেনি ইন্টারন্যাশনাল যে ইভেন্টস গুলো আছে, স্পোর্টিং ইভেন্টস গুলো আছে, এগুলো হচ্ছে কি ফ্রম টাইম টু টাইম বিভিন্ন সময় কি করা হয়, বিভিন্ন স্পোর্টিং ইভেন্টস আয়োজন করা হয়। তা আয়োজন করার এটার ইংলিশ ভার্বটা কি হতে পারে বলতো? আয়োজন করা মানে অর্গানাইজ, অথবা কি দিতে পারো অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ তো আয়োজন করা, অর্গানাইজ তো আয়োজন করা। তো আমি যদি অ্যারেঞ্জ ওয়ার্ডটা ব্যবহার করি, অ্যারেঞ্জ ভার্বটা ব্যবহার করি, এ ডাবল আর এন জি, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ ভার্বটা ব্যবহার করি। এখন আমি দেখবো এটাকে গ্রামাটিক্যালি কোনো চেঞ্জ এটাকে করতে হবে কিনা। একটু লক্ষ্য করো তো, সেন্টেন্সটা সাবজেক্ট কাটা মেন ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস না, ইভেন্টস না। একটু লক্ষ্য করো তো যে স্পোর্টিং ইভেন্টস কি আয়োজন করে না ওই স্পোর্টিং ইভেন্টস গুলো আয়োজন করা হয়, কোনটা আয়োজন করা হয়। যেহেতু সাবজেক্টে আয়োজন করার কাজটা করতে পারতেছে না, দ্যাট মিন্স মানে কি এখানে প্যাসিভ করতে হবে। আর প্যাসিভ আমরা কিভাবে করি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের ভিত্তি। অক্সিলারি ভার্ব তো এখানে আর দেয়াই আছে, তোমার একটা কাজ করবা যেটা হচ্ছে এই অ্যারেঞ্জটা কি হয়ে যাবে, ভিত্তি করে দিবা, তখন অ্যারেঞ্জটা কি হয়ে যাবে, অ্যারেঞ্জ হয়ে যাবে। দেখছো কত সুন্দর করে তোমাকে বললাম। একটু বুঝে বুঝে পড়বা, তখন দেখবা দীর্ঘদিন তোমার মনে থাকবে। আর তুমি যদি মানে একদম না বুঝে মুখস্থ করো তাহলে যেটা তোমার লং লাস্টিং হবে না। বলতেছে এখানে যে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক যে স্পোর্টিং ইভেন্টস গুলো আছে এগুলো আয়োজন করা হয়। তো আয়োজন করা ইংলিশ হচ্ছে কি অ্যারেঞ্জ। আয়োজন তো আর স্পোর্টিং ইভেন্টস তো আয়োজন করতে পারে না, তার মানে হচ্ছে কি প্যাসিভ করতে হবে। প্যাসিভ আমরা কেমন করি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিয়ে এরপরে ভার্বের ভিত্তি। এখানে অক্সিলারি ভার্ব আর দেয়া আছে, জাস্ট একটা কাজই করব, আমি ভার্বের ভিত্তি দিব। অ্যারেঞ্জ ভার্বটার ভিত্তি কি অ্যারেঞ্জ। তুমি যদি অর্গানাইজ দাও তাহলে কি দিবা, অর্গানাইজ দিব। তুমি অ্যারেঞ্জ দিলেও কারেক্ট, অর্গানাইজ দিলেও কারেক্ট। এরপর দেখো মোস্ট অফ দিস ইভেন্টস, এগুলার ইভেন্ট যে আছে স্পোর্টিং ইভেন্টস আছে এগুলোর মধ্যে বেশিরভাগই আর ড্যাশ বাই মাল্টিন্যাশনাল মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ড্যাশ এন্ড বিজনেস ফার্মস। এই যে তোমার ইন্টারন্যাশনাল যে তোমার স্পোর্টিং ইভেন্টস গুলো আছে এগুলোর মাঝে আবার বেশিরভাগই তোমার কি করা হয়, স্পন্সর করা হয়। কি করে দেখবা না, খেলার মাঝে কি করে স্পন্সর করে না। তো এইগুলোর মাঝে বেশিরভাগ ইভেন্টস এর মধ্যে কি করা হয়, স্পন্সর করা হয়। স্পন্সরটা কেটা করে, বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ড্যাশ এন্ড বিজনেস ফার্ম। বিভিন্ন যে মাল্টিন্যাশনাল বিজনেস ফার্মস আছে, হ্যাঁ বিজনেস ফার্মস গুলা কি করে এখানে স্পন্সর করে থাকে। আবার হচ্ছে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি গুলো আছে ওই কোম্পানি গুলো কি করা হয়, ওই স্পন্সরের কাজটা ওরা করে থাকে, স্পন্সর দিয়ে বিভিন্ন খেলাধুলার ইভেন্টস গুলাতে। তাহলে দেখো এখানে আছে কি বিজনেস ফার্ম, তাহলে আমি ম্যানুফ্যাকচারিং কি দিতে পারি, কোম্পানি দিতে পারি। বলো কোম্পানি তো আর একটা কোম্পানি কি আর এখানে করে স্পন্সর করে, নাকি অনেকগুলা কোম্পানি কি বলে স্পন্সরের কাজটা করে থাকে। যেহেতু অনেকগুলা কোম্পানি তাহলে তো একটা কোম্পানি দিবে না, অনেকগুলা অর্থে আমি প্লোরাল করবো নামটাকে, তাহলে কোম্পানি দিবা নাকি কোম্পানিজ হয়ে যাবে, কি হবে, কোম্পানিজ হয়ে যাবে, কোম্পানিজ আছে। তাহলে দেখো এই কোম্পানি গুলো এবং বিজনেস ফার্মস গুলা কি করে বলতো, ইভেন্টস গুলাতে কি করে, স্পন্সর করে। কি করে, স্পন্সর করে। তাহলে দেখো আমি যদি বলি স্পন্সর, কি স্পন্সর, স্পন্সর করে, তাই না। আচ্ছা এখন আমাকে বলো, মানে স্পন্সর মানে অর্থনৈতিক ভাবে একটু সহায়তা করা, হ্যাঁ স্পন্সর মানে কি অর্থনৈতিক ভাবে একটু সহায়তা করা। এখন আমাকে বলো এই যে একটু লক্ষ্য করো, একটু আগে নিয়মটা আবার পড়ছে যে এই যে ইভেন্টস গুলো আছে, স্পোর্টিং ইভেন্টস গুলো আছে, এই ইভেন্টস গুলা কি স্পন্সর করে নাকি ওই ইভেন্টস গুলাতে স্পন্সর করা হয়, কোনটা। অবশ্যই স্পোর্টিং ইভেন্টস গুলা স্পন্সরের কাজটা করে না, স্পন্সরের কাজ করে কাটা, কোম্পানি। কিন্তু এখানে ইভেন্টস কি স্পন্সর করে না, ইভেন্টস গুলাতে স্পন্সর করা হয়, মানে কি প্যাসিভ করতে হবে। প্যাসিভ আমরা কেমনে করি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এরপরে কি ভার্বের ভিত্তি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এরপরে ভার্বের ভিত্তি। অক্সিলারি ভার্ব আর এখানে দেয়া আছে, তোমার একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে কি ভার্বের ভিত্তি দেয়া। তো স্পন্সর ভার্বটার ভিত্তি হচ্ছে কি স্পন্সরড, ঠিক আছে। একটু দেখো বুঝলেই হয় যে মোস্ট অফ দিস ইভেন্টস, এই যে বেশিরভাগ ইভেন্টস গুলা স্পোর্টিং ইভেন্টস গুলা আর স্পন্সরড, এগুলাতে অর্থনৈতিক ভাবে সহায়তা দেয়, স্পন্সরড করে বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বিভিন্ন মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ গুলো এবং বিজনেস ফার্মস গুলো কি করে, স্পন্সরের কাজটা করে থাকে। They pay for the sports events in dash for the right to their products and during those events। একটু লক্ষ্য করো, হ্যাঁ দে পে, দে বলতে বোঝাইতেছে তোমার এই যে কোম্পানি গুলো এবং বিজনেস ফার্মস গুলা এগুলাতে তোমার পে করে, মানে কি স্পন্সর করে থাকে। এরা যে অর্থনৈতিক ভাবে সহায়তা দেয়, কিসের জন্য, মানুষ তো তোমার লাভ ছাড়া নিজের স্বার্থ ছাড়া তো কেউই কোনোদিন কোনো কাজ করে বলো, আমি আমার স্বার্থ ছাড়া আমি যে ক্লাস নিতেছি অবশ্যই আমার একটা কি আছে, স্বার্থ। স্বার্থ কি, আমার হচ্ছে ইউটিউবে ভালো ভিউ হোক বা হচ্ছে আমার চ্যানেলটা যাতে কি করে গ্রো করে, তাই না। এই যে পরিশ্রম করতেছে অবশ্যই এটার পিছনে হিডেন কোনো একটা উদ্দেশ্য অবশ্যই আছে। শুধু শুধু তো আমি এত কষ্ট করে ক্লাস নিতাম না, ক্লাস নিতাম কি না। তাহলে এই যে দে বলতে বোঝাতেছে বিজনেস ফার্মস এবং হচ্ছে কোম্পানি গুলা যারা স্পন্সর করে, তারা যে পে করে, তারা যে স্পন্সরটা করে, তারা যে অর্থনৈতিক ভাবে সহায়তা দেয়, কিসের জন্য দেয়, ফর দ্য স্পোর্টস ইভেন্টস, এই যে খেলাগুলাতে, ইন ড্যাশ ফর দ্য রাইট টু দেয়ার প্রোডাক্টস, এই যে তাদের যে ফার্ম গুলা বলো, কোম্পানি গুলো আমরা বলবো, তাদের
কি থাকে, প্রোডাক্টস থাকে ডিউরিং দোজ ইভেন্টস। ওই যে দেখো খেলাধুলা যখন চলমান থাকে তখন দেখবো টিভির মধ্যে বিভিন্ন অ্যাডভার্টাইজ আসে না, বিজ্ঞাপন আসে না, ওই অ্যাডভার্টাইজের মাধ্যমে তাদের কোম্পানির যে প্রোডাক্টস গুলো আছে ওই প্রোডাক্ট গুলা কি করে, বিজ্ঞাপন দেয়। যদি খেলাধুলা দেখতেছে হুট করে যদি একটা বিজ্ঞাপন আসে তাহলে সবাই তো তোমার ওই বিজ্ঞাপনটা দেখে ফেললো, এটা তাদের একটা কি হলো, একটা প্রচার হয়ে গেল, তাই না? তাহলে দেখো দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্টস ইন ড্যাশ ফর দ্য রাইট। তারা যে এই স্পোর্টস ইভেন্টস এর মধ্যে তোমার টাকাগুলা দেয়, অর্থনৈতিক ভাবে সহায়তা করে, কিসের জন্য করে বলতো? তারা কি বিনিময়ের জন্য না, কিসের জন্য? বিনিময়ের জন্য। তাহলে বলো ইন বিনিময়ের ইংলিশ কি? এক্সচেঞ্জ। ইন এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ, হ্যাঁ, এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ। তাহলে দেখো যে মোস্ট দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্টস ইন এক্সচেঞ্জ ফর দ্য রাইট টু দেয়ার প্রোডাক্ট। তাদের পণ্যগুলা কি করার জন্য বলতো? ওই যে খেলার সময় তাদের যে পণ্যগুলা কি করার জন্য? পণ্যগুলা বিজ্ঞাপন দেওয়ার জন্য। কি করার জন্য? বিজ্ঞাপন দেওয়ার জন্য তারা টাকা পয়সা দিয়ে থাকে, তারা স্পন্সর করে থাকে। তাহলে বলো বিজ্ঞাপন দেওয়া, এটার ভার্ব ফর্ম কি? বিজ্ঞাপন দেওয়া ইংলিশ কি? অ্যাডভার্টাইজ। কি? অ্যাডভার্টাইজ। কিন্তু টু যেহেতু আছে এই জন্য কি হবে? অ্যাডভার্টাইজ হবে, ভার্বের বেস ফর্ম হবে টু অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ আছে। তাহলে দেখো the right to advertise their products during those events। এরপরে লক্ষ্য করো those events are dash worldwide by satellite and people all over the world watch them dash। একটু অর্থটা বোঝার চেষ্টা করো। those events, ওই যে খেলাধুলার যে ইভেন্টস গুলো হয়, স্পোর্টিং ইভেন্টস গুলো হয়, are dash worldwide। ওয়ার্ল্ড মানে কি? বিশ্বব্যাপী, সারা পৃথিবীব্যাপী। এই যে খেলাধুলার যে ইভেন্টস গুলো হয় এটা সারা পৃথিবীব্যাপী কি হয় বলো? এটা সম্প্রচার করা হয়। কি করা হয়? সম্প্রচার করা হয়। কিসের মাধ্যমে সম্প্রচার করা হয়? বাই স্যাটেলাইট এন্ড পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং যেহেতু এটা সারা পৃথিবীব্যাপী সম্প্রচার করা হয় স্যাটেলাইটের মাধ্যমে, সারা পৃথিবীতে এটা কি করতে পারে? সারা পৃথিবীর মানুষ কি করতে পারে? দেখতে পারে। দেম কি দেখতে পারে? সরাসরি দেখতে পারে। তাহলে আমাকে বলো তো, একটু লক্ষ্য করো যে দিস ইভেন্টস আর ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী কি করা হয়? সম্প্রচার করা হয়। তাহলে সম্প্রচার করার ভার্বটা কি? টেলিকাস্ট। কি? টেলিকাস্ট। তুমি চাইলে ব্রডকাস্টও দিতে পারো। ব্রডকাস্ট মানে হচ্ছে সম্প্রচার করা, আবার টেলিকাস্ট মানে হচ্ছে কি? সম্প্রচার করা। এখন দেখো একটু লক্ষ্য করো তো, এই যে ইভেন্টস গুলাকে সম্প্রচার করে নাকি ইভেন্টস গুলাকে সম্প্রচার করা হয়? কোনটা? ইভেন্টস গুলাকে সম্প্রচার করা হয় মানে কি? প্যাসিভ করতে হবে। প্যাসিভ মানে কি? টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, এরপর কি? ভার্বের ভিত্তি। এখন তুমি আমাকে বলবা যে ভাই টেলিকাস্ট তো এটা ভিওনের মতো দেখা যাচ্ছে, তাহলে এটা ভিত্তি কেন দেন না? তাই না? মনে রাখবা টেলিকাস্ট হচ্ছে এমন একটা ভার্ব, এর পাস্ট ফর্ম হচ্ছে টেলিকাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? টেলিকাস্টই। ঠিক আছে? তাহলে তুমি কি দিবা যে দিস ইভেন্টস আর টেলিকাস্ট ওয়ার্ল্ডওয়াইড বাই স্যাটেলাইট and people all over the world watch them। কিভাবে দেখে বলতো? সরাসরি দেখে। তাহলে সরাসরি ইংলিশ কি? সরাসরি ইংলিশ হচ্ছে কি? লাইভ। লাইভে দেখে ওই ইভেন্টস গুলো। ঠিক আছে? আবার তুমি এখানে যেটা বলছিলাম যে টেলিকাস্ট আছে না, টেলিকাস্টেডটা আবার টেলিকাস্টেডও কখনো ব্যবহার করা যায় আর কি। হ্যাঁ, টেলিকাস্ট আবার কখনো টেলিকাস্টও ইউজ করা যায়। এরপর লক্ষ্য করো টেলিকাস্টেডও ইউজ করা যায় বিধি হিসেবে। এরপর দেখো এজ এ ড্যাশ, এরপরে দা স্পন্সরস প্রোডাক্টস রিসিভ ম্যাক্সিমাম মিডিয়া ড্যাশ। তাহলে বলো এজ এই যে তোমার স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বব্যাপী এটা দেখতে পাই, ফলে কি করতে পারে? ফলে স্পন্সর প্রোডাক্টস রিসিভ ম্যাক্সিমাম মিডিয়া ড্যাশ। ফলে তোমার কি করা হয়? যে স্পন্সর যে প্রোডাক্টস গুলো আছে, যে প্রোডাক্ট গুলোর মাধ্যমে বিজ্ঞাপন দেয়, ওই বিজ্ঞাপনের অ্যাডভার্টাইজটা সারা পৃথিবীর মানুষ দেখতে পারে, তাই না? তাহলে মিডিয়ার কিসে আসে? মিডিয়ার ম্যাক্সিমাম মিডিয়া কাভারেজে চলে আসে, আওতাধীনে চলে আসে। কাভারেজে চলে আসে, তাই না? তাহলে ফলে ওরতে আমরা কি দিই? এজ এ রেজাল্ট। এজ এ আছে, তুমি কি দিবা? জাস্ট রেজাল্ট দিবা। এজ এ রেজাল্ট মানে কি? ফলে। ওই যে তোমার বিজ্ঞাপন দিতেছে, ফলে কি করে? আর ই এস ইউ এল টি, এজ এ রেজাল্ট, ফলে the sponsor products receive maximum media coverage। thus এইভাবে স্পোর্টস হেল্প দ্য ড্যাশ ট্রেড এন্ড কমার্স। এইভাবে খেলাধুলা যে বিষয়টা আছে এটা তোমার সাহায্য করে। কোথায় সাহায্য করে? ট্রেড এন্ড কমার্স, বাণিজ্য এবং হচ্ছে কি? ব্যবসার মাঝে। এটা কিসের ব্যবসা বাণিজ্য সহায়তা করে? সারা বিশ্বের যে তোমার একটা ব্যবসা বাণিজ্য আছে। আজকে হচ্ছে আমি একটা ইন্টারন্যাশনাল কোন খেলার মাঝে যে আজকে আমার একটা প্রোডাক্টের তোমার কি দিই, আমি একটা প্রোডাক্টের কি অ্যাডভার্টাইজ দিই, তখন সারা বিশ্বের মানুষ এটা দেখতে পারে এবং দেখার মাধ্যমে এটা কিসের বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে বলতো? বা সহায়তা করতেছে বিশ্ব বাণিজ্যে, বিশ্ব ব্যবসায় তোমার কি করতেছে? সহায়তা করতেছে। তাহলে আমাকে বলো এখানে উত্তরটা কি হবে? দা স্পোর্টস হেল্প দা ওয়ার্ল্ড ট্রেড, বিশ্ব বাণিজ্য, ওয়ার্ল্ড ট্রেড এন্ড কমার্স। তাহলে বুঝতে পারছো যে কত সুন্দর করে তোমাকে এটা বুঝাই দিলাম। আসলে হচ্ছে পড়াশোনাটা হচ্ছে মজার বিষয় এবং টেকনিকের বিষয়। তুমি যদি মজা নিয়ে পড়তে পারো, আমার মনে হয় না যে কঠিন লাগবে তোমাদের কাছে। এবং যারা হচ্ছে অর্থ বুঝে তাদের জন্য ইংলিশটা আসলেই পানি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি তোমাদেরকে রাজশাহী বোর্ড 2024 সালে আসা যে উইদাউট ক্লোজ সেটি তোমাদেরকে সমাধান করে দিব একদম
মানে গ্রামাটিক্যাল রুলস ভেঙে ভেঙে বোঝাই দিব, কোন দেশের মাঝে কোন ওয়ার্ডটা বসছে এবং কেন বসছে, গ্রামাটিক্যাল রুলসটা কেন এটা হইলো, কেন এখানে ভার্ব বসলো, কেন অ্যাডজেক্টিভ বসলো, কেন তোমার অ্যাডভার্ব বসলো, একদম ভেঙে ভেঙে তোমাকে একদম বোঝাই দিব। ঠিক আছে, সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যায়। দেখো মানে উইদাউট ক্লোজ পারার ক্ষেত্রে, উইদাউট ক্লোজে ভালো করার ক্ষেত্রে কয়েকটা বিষয় লাগে। একটা হচ্ছে তোমার পোড়া পেসেজের মিনিং জানতে হয়। কি জানতে হয়? মিনিং জানতে হয়। হ্যাঁ, মিনিং জানতে হয়, যে হচ্ছে অর্থটা ভালো করে বুঝে সে হচ্ছে অনায়াসে করতে পারে। এবং আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে তোমার হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন বোঝা, যে সেন্টেন্সের মাঝে কোন জায়গাটার মাঝে কোন ওয়ার্ডটা তোমাকে বসাইতে হবে। ফর এক্সাম্পল এখানে যদি টু আছে, অবশ্যই এখানে কি বসাইতে হবে? একটা ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস বিয়ন ভার্ব বসাইতে হবে। অর্থাৎ তোমাকে একটা হচ্ছে তোমার ওই ভার্বটা বের করা, অর্থটা বের করা ভার্বের, এবং হচ্ছে ওই ভার্বটার সঠিক ফর্ম বসানো। অর্থাৎ তোমাকে মিনিং প্লাস হচ্ছে গ্রামাটিক্যাল রুলস, এই দুইটা যদি কেউ জানে ভালো করে, তাহলে হচ্ছে অনায়াসে হচ্ছে উইদাউট ক্লোজ ভালো করতে পারে। তো দেখো মানে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো ইফ ইউ ওয়ান্ট টু, যদি তুমি চাও ইংলিশ প্রপারলি এন্ড ফেয়ারলি, এই যে ইংলিশ যে সাবজেক্টটা আছে, ইংলিশ যে বিষয়টা আছে, এটাকে যদি তুমি প্রপারলি এবং ফেয়ারলি, যদি প্রপারলি মানে সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে কি করতে চাও, ইংলিশটাকে কি করতে চাও, শিখতে চাও, তাহলে বলো শিখা ইংলিশ কি বলতো? লার্ন না? তাহলে বলো আমাকে কি হবে? লার্ন হবে, LEARN, লার্ন। দেখো তো টু মানে একটা, টুর পরে আমরা কি বসাই? ইনফিনিটিভ এসে টু প্লাস বিয়ন বসাই না, ভার্বে বেস ফর্ম বসাই না? তো এখানে লার্নটা কি হবে? লার্নই থাকবে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, যদি তুমি শিখতে চাও ইংরেজি, যদি তুমি ইংরেজি শিখতে চাও প্রপারলি সঠিকভাবে এন্ড ফেয়ারলি, ফেয়ারলি এবং প্রপারলি যদি ইংরেজিটাকে তুমি শিখতে চাও, ইউ হ্যাভ টু অ্যাচিভ, তোমাকে অর্জন করতে হবে। ইউ হ্যাভ টু অ্যাচিভ, তোমাকে অর্জন করতে হবে। কি অ্যাচিভ করতে হবে? রাইটিং স্কিল, লেখার যে তোমার একটা দক্ষতা আছে ওইটাকে তোমাকে অ্যাচিভ করতে হবে, যদি তুমি কি করতে চাও, ইংরেজিটাকে সঠিকভাবে এবং ফেয়ারলি মানে সম্পূর্ণরূপে তুমি শিখতে চাও। ঠিক আছে, এরপরে লক্ষ্য করো যে টু অ্যাটেইন দিস স্কিল, এই যে রাইটিং যে স্কিলটা আছে এটাকে তুমি যদি অর্জন করতে চাও, অ্যাটেইন মানে হচ্ছে অর্জন করা, অ্যাচিভ আছে না, গেইন, এগুলা সিনোনিম ওয়ার্ড হচ্ছে অ্যাটেইন, অ্যাটেইন মানে হচ্ছে অর্জন করা। টু অ্যাটেইন দিস স্কিল, এই যে স্কিলটা আছে স্কিলটা অর্জন করার জন্য ইউ নিড সাম মেজার্স, ইউনিট তোমাকে নিতে হবে, তোমার প্রয়োজন, কি প্রয়োজন? দেয়ার সাম মেজার্স, কতগুলো পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বা কতগুলো পদক্ষেপ তোমাকে কি করতে হবে? নিতে হবে। কিসের জন্য? এই যে স্কিলটা, যে রাইটিং স্কিলটা আছে, এই রাইটিং স্কিলটা অর্জন করার জন্য। তাহলে বলো কতগুলা তোমাকে কি করতে হবে? মেজার্স নিতে হবে। নেওয়া অর্থে আমরা কি ব্যবহার করি? টেক ব্যবহার করি। কি ব্যবহার করি? টেক ব্যবহার করি। দেখো দেখো লক্ষ্য করো, নিডটা কি এখানে মেইন ভার্ব না? এই নিডটা এখানে কি ভার্ব? মেইন ভার্ব। ইনিটা হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে বলো এই যে একটা সেন্টেন্স এইখান থেকে শুরু করে, এটা কি সিঙ্গেল ক্লজ না? একটা ক্লজের মধ্যে একটা মেইন ভার্ব মানে একটা ফাইনিট ভার্ব আছে, তাহলে অবশ্যই যে টেক ভার্বটা আছে এই টেকটাকে কি করতে হবে? নন ফাইনিট করতে হবে। এবং যেহেতু এখানে নিতে হবে, কিছু পদক্ষেপ নিতে হবে, মানে তোমার কি এখানে কি বোঝাইতেছে? উদ্দেশ্য, মানে উদ্দেশ্য বোঝাচ্ছে। আর উদ্দেশ্য বোঝাইলে আমরা কি ব্যবহার করি? নন ফাইনিট কিভাবে করি? টু প্লাস বিয়ন্ড করি। তো এখানে কি আমি টেক দিব নাকি টু টেক দিব? কি দিব? টু টেক দিব। বোঝা গেছে বিষয়টা? যে ইউ নিড টু টেক সাম মেজার্স, তোমাকে কতগুলা পদক্ষেপ নিতে হবে। যেহেতু নিড ভার্বটা এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে, অবশ্যই টেকটাকে কি করতে হবে? নন ফাইনিট করতে হবে। এবং যেহেতু উদ্দেশ্য বোঝাইতেছে এই জন্য আমি টু টেক দিছি, ইনফিনিটিভ ইউজ করছি। এরপরে দেখো এট ফার্স্ট, প্রথমে ইউ শুড ড্যাশ ইউর ভোকাবুলারি, তুমি যদি ইংরেজিটাকে ভালো করে শিখতে চাও, তোমাকে অনেকগুলা, তুমি যদি ইংরেজির দক্ষতাটা মানে বাড়াতে চাও আর কি, তোমাকে অনেকগুলা মেজার্স নিতে হবে, অনেকগুলা পদক্ষেপ নিতে হবে। প্রথমত যে কাজটা তোমাকে করতে হবে, ইউ শুড ড্যাশ ইউর ভোকাবুলারি, তোমার যে ভোকাবুলারি, যে শব্দ ভান্ডার যে আছে তোমার ব্রেনের মাঝে, অনেক শব্দ তোমার মুখস্থ আছে না, এই শব্দ ভান্ডারকে আরো কি করতে হবে? আরো বিকশিত করতে হবে, আরো সমৃদ্ধ করতে হবে। ইউ শুড, তোমার কি করা উচিত? ড্যাশ ইউর ভোকাবুলারি, তোমার শব্দ ভান্ডারকে কি করা উচিত? সমৃদ্ধ করা উচিত। সমৃদ্ধ করা ইংলিশটা কি? এনরিচ। কি? এনরিচ। এনরিচ মানে কি? সমৃদ্ধ করা। দেখো তো শুড মানে একটা মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারি পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। তো এনরিচ তো ভার্বের বেস ফর্মে আছে, এটা তো কি করা দরকার নাই, তোমার চেঞ্জ করার দরকার নাই। সো এট ফার্স্ট, প্রথমে ইউ শুড এনরিচ, তোমার কি করা উচিত? তোমাকে তোমার সমৃদ্ধ করা উচিত ইউর ভোকাবুলারি, তোমার যে ভোকাবুলারি শব্দ ভান্ডার আছে এটাকে তোমাকে একটু বাড়ানো উচিত, নতুন নতুন অনেক শব্দ তোমাকে মেমোরাইজ করতে হবে। এরপরে দেখো সিন্স, যেহেতু এভরিহোয়ার ওয়ার্ডস রিকোয়ার্ড, যেহেতু তোমার প্রত্যেকটা জায়গায় কিসের প্রয়োজন হয়? শব্দের প্রয়োজন হয়। দেখো তুমি, তোমার ভিতরে যদি ওয়ার্ডস না থাকে, তোমার ভিতরে ভোকাবুলারি না থাকে, তুমি তো ইংরেজি কল্পনাও করতে পারো না, তাই না? তো প্রথম যেহেতু মানে প্রত্যেকটা জায়গায় তোমার কি প্রয়োজন? শব্দ প্রয়োজন, শব্দের মিনিং জানা প্রয়োজন। তো এই জন্য তোমাকে কি করতে হবে? প্রথমে তোমার যে ভোকাবুলারিটা আছে ওইটাকে তোমাকে কি করতে হবে? এনরিচ করতে হবে, সমৃদ্ধ করতে হবে। চাইলে তুমি এখানে ডেভেলপও দিতে পারো।
দেখো এরপর যে ওয়ার্ডস উইল হেল্প ইউ, এই যে শব্দগুলো তুমি মুখস্থ করলা, এই ওয়ার্ডস গুলো তোমাকে কি করবে, সাহায্য করবে, সাহায্য করবে ইউর আইডিয়াস, তোমার যে চিন্তা ভাবনা এপ্রোপ্রিয়েটলি, তোমার চিন্তা ভাবনা গুলা, তোমার আইডিয়াস গুলা, সেগুলা কি করতে তোমাকে সাহায্য করবে, এই শব্দগুলা প্রকাশ করতে। তোমার ভিতরে ধরো তোমার মাথার মাঝে অনেকগুলো শব্দ আছে, ওই শব্দগুলো তুমি কি করতে সাহায্য করবে, তোমার কি যে বোঝাইতে চাইতেছো সেটা প্রকাশ করতে তোমাকে কি করবে, সাহায্য করবে। ওয়ার্ডস গুলো তোমাকে তোমার আইডিয়াস গুলা প্রকাশ করতে কি করবে, সাহায্য করবে। তাহলে বলো প্রকাশ অর্থ মানে কি, তুমি অবশ্যই চিন্তা করতেছো কি মানে কি ব্যবহার করার জন্য, টু এক্সপ্রেস দেওয়ার জন্য, কি করার জন্য, টু এক্সপ্রেস দেওয়ার জন্য, মানে প্রকাশ করতে, তাই না? তো মনে রাখবা হেল্প যে আছে, হেল্পের পরে নরমালি টু এক্সপ্রেস হয় না, মানে টু প্লাস বি হয় না, সেখানে কি হয়, বেস ফ্রম হয়, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ বলি আমরা এটাকে, কি বলি, বেয়ার ইনফিনিটিভ। এটা ইনফিনিটিভ এক্সপ্রেস, ঠিক আছে, ইনফিনিটিভ, কিন্তু এর আগে তুমি কি দিতে পারবে না, টু দিতে পারবে না। আবার টু দিলেও যে ভুল হবে এরকম না, টু না দেওয়াটাই বেটার আর কি। টু এখানে মানে টুটা উজ্জ অবস্থায় আছে, বেয়ার মানে খালি ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ মানে এর আগে কি বসবে না, কোনো টু বসবে না। যে উইল হেল্প ইউ, এই ওয়ার্ডস গুলো তোমাকে সাহায্য করবে এক্সপ্রেস ইউর আইডিয়াস, তোমার আইডিয়াস গুলো কি করতে, প্রকাশ করতে। আবার তুমি যদি এখানে টু এক্সপ্রেস দাও তাহলে যে খুব বেশি ভুল হবে এরকম না, তবে আমি বলবো তোমাকে যে এক্সপ্রেস দেওয়ার জন্য, হ্যাঁ, যে উইল হেল্প ইউ তোমাকে সাহায্য করবে এক্সপ্রেস ইউর আইডিয়াস, তোমার চিন্তা ভাবনা গুলো সঠিকভাবে সেটা তোমার প্রকাশ করতে এই শব্দগুলা সাহায্য করবে। নেক্সট ইউ শুড, এরপরে তোমার কি প্রয়োজন, তোমার প্রয়োজন নো, জানা। নেক্সট ইউ শুড তোমাকে জানা, নেক্সট ইউ শুড নো হাউ টু অ্যারেঞ্জ ড্যাশ ইন এ সেন্টেন্স। দেখো তুমি ভোকাবুলারি শিখলা, কি শিখলা, তোমার শব্দ ভান্ডার হইলো, সো এগুলো তোমাকে প্রকাশ করতে সাহায্য করবে। এরপরে যে কাজটা, এরপরে এই শব্দগুলা তোমাকে কি করতে সাহায্য করবে, তোমার কি প্রয়োজন, ইউ শুড নো, তোমাকে জানা প্রয়োজন হাউ টু অ্যারেঞ্জ ইন এ সেন্টেন্স। ধরো তুমি লেখতাছো, তোমার ভিতরে শব্দ আছে, তুমি লেখতাছো, তুমি কিন্তু লেখাগুলা তুমি উল্টাপাল্টা লাগতেছো। প্রথমে দিলা তুমি কি, যে কি বলি, আমি যদি বলি দা ওয়ার্ক, হ্যাঁ, দা ওয়ার্ক মি, বা আমি যদি বলি দা ওয়ার্ক আই, তারপর যে ডিড দে, দা ওয়ার্ক আই ডিড, তাহলে এটা কি হবে বলো, সেন্টেন্সটা কি হয়েছে, দা ওয়ার্ক আই ডিড, এটা মূলত হওয়ার কথা ছিল আই ডিড দা ওয়ার্ক, মানে হচ্ছে কি আমি কাজটি করেছিলাম, আই ডিড দা ওয়ার্কটা এখানে দেওয়ার কথা ছিল, তাই না? তো এখানে যে কথা তোমাকে বলতেছে, নেক্সট ইউ শুড নো হাউ টু অ্যারেঞ্জ ড্যাশ ইন এ সেন্টেন্স, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো মানে প্রপারলি কিভাবে তুমি সেন্টেন্সের মধ্যে সাজাবা, প্রথমে সাবজেক্ট দিবা, এরপরে ভার্ব দিবা, হ্যাঁ, এরপরে তোমার এক্সটেনশন অর্থ সেখানে অবজেক্ট দিবা বা কমপ্লিমেন্ট এগুলো দিবা, অর্থাৎ প্রপারলি তুমি এরপরে শব্দগুলো কিভাবে অ্যারেঞ্জ করবা বাক্যের মাঝে সেটা তোমার জানা উচিত। শব্দ শিখলা, এরপর কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে সেগুলো অ্যারেঞ্জ করতে হয়, সাজাতে হয়, সেগুলো তোমাকে শিখতে হবে। ইউ শুড নো, তোমাকে জানতে হবে হাউ টু অ্যারেঞ্জ, কিভাবে সাজাইতে হয়, কি সাজাইতে হয় একটা সেন্টেন্সের মধ্যে, এই যে কি ওয়ার্ডস গুলো আমাকে কি করতে হয়, সাজাতে হয়। তাহলে এখানে কি হবে, ওয়ার্ডস হবে, কি হবে, ওয়ার্ডস হবে। ওয়ার্ড কেন দেই নাই, কারণ ওয়ার্ড তো একটা সেন্টেন্সের মধ্যে কি একটা ওয়ার্ড থাকে না, অনেকগুলো শব্দ থাকে, এই জন্য কি দিছি, প্লুরাল করে দিছি, হ্যাঁ, ওয়ার্ড দিছি। নেক্সট পরবর্তীতে ইউ শুড তোমাকে মানে জানতে হবে নো হাউ টু অ্যারেঞ্জ ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে শব্দগুলো কিভাবে অ্যারেঞ্জ করতে হয় সেটা তোমার কি করতে হবে, জানতে হবে। হেয়ার গ্রামার উইল হেল্প ইউ, এখানে তোমাকে গ্রামার কি করবে, সাহায্য করবে, ইউ দা ড্যাশ ওয়ে, তুমি যে শব্দগুলোকে সঠিকভাবে তুমি কি করবা, সাজাবা, একটা সেন্টেন্সে অ্যারেঞ্জ করবা, এখানে তোমার কোন জিনিসটা প্রয়োজন, এখানে কোন জিনিসটা তোমাকে সাহায্য করবে, গ্রামার তোমাকে সাহায্য করবে, যে তোমাকে প্রথমে সাবজেক্ট দিতে হবে, এরপরে ভার্ব দিতে হবে, এরপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট, এই যে সিকোয়েন্স গুলো এগুলো কোথা থেকে আমরা শিখি, গ্রামার থেকে শিখি। এই জন্য এখানে কি বলতেছে, যে তুমি শব্দ শিখলা, এরপর তোমাকে অ্যারেঞ্জ করার জন্য একটা সেন্টেন্সের মধ্যে শব্দগুলো অ্যারেঞ্জ করার জন্য গ্রামার উইল হেল্প ইউ, গ্রামার তোমাকে, ব্যাকরণ তোমাকে কি করবে, সাহায্য করবে, দা ড্যাশ ওয়ে, একটা ওয়েতে, একটা পদ্ধতিতে, কেমন পদ্ধতিতে, কেমন ওয়েতে, সঠিক পদ্ধতিতে তোমাকে সাহায্য করবে। তো সঠিক ইংলিশ কি, তুমি কারেক্ট দিতে পারো, তুমি চাইলে রাইট দিতে পারো, হ্যাঁ, রাইট ওয়ে, তুমি সঠিক পদ্ধতিতে তোমাকে শব্দগুলোকে সাজাতে তোমাকে গ্রামার কি করবে, সাহায্য করবে, রাইট ওয়ে। এরপর দেখো ফর দ্যাট, যে কারণে বেসিক ড্যাশ আইটেমস মাস্ট বি নোন টু ইউ, এরপরে যে কারণে এই যে তোমার গ্রামার যেহেতু তোমাকে সাহায্য করে, অবশ্যই যে বেসিক যে কি আছে, বেসিক যে গ্রামার আইটেম গুলো আছে সেগুলো অবশ্যই তোমাকে কি করতে হবে, জানা থাকতে হবে। গ্রামার যেহেতু তোমাকে সেন্টেন্সে শব্দগুলো অ্যারেঞ্জ করতে মানে সাহায্য করে, অবশ্যই তোমাকে কি করতে হবে, গ্রামাটিক্যাল যে তোমার আইটেম গুলো আছে, যে পার্টস অফ স্পিচ, নাউন, সরি পার্টস অফ স্পিচের যেগুলো আছে সবগুলা, তারপর হচ্ছে প্রিপজিশন,
হ্যাঁ, তারপর যে তোমার কি সেন্টেন্স কিভাবে মেক করতে হয়, ক্লজ, ফ্রেজ, হ্যাঁ, তারপর যে টেন্স, এই যত পার্সন আছে, জেন্ডার আছে, এই সবগুলো গ্রামাটিক্যাল আইটেমস তোমাকে কি করতে হবে, আইটেমস গুলো তোমাকে জানতে হবে। তো এখানে কি হবে বলো তো, ফর দি, যে কারণে বেসিক কি আইটেম, কোন আইটেম গুলো তোমাকে জানতে হবে, বেসিক গ্রামাটিক্যাল আইটেম, গ্রামাটিক্যাল, হ্যাঁ, গ্রামাটিক্যাল 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 আইটেম তোমাকে কি করতে হবে, জানতে হবে। এরপরে দেখো, দেন ইউ হ্যাভ টু, তারপরে তোমাকে কি করতে হবে, ড্যাশ ইউর জেনারেল নলেজ টু জেনারেট আইডিয়াস এন্ড মেক সেন্টেন্সেস অ্যাকর্ডিংলি। এরপরে তোমাকে কি করতে হবে, তোমার যে সাধারণ যে জ্ঞানটা আছে, জেনারেল নলেজ যেটা আছে, এটাকে তোমার কি করতে হবে, ডেভেলপ করতে হবে। তুমি গ্রামার শিখলা, তুমি ভোকাবুলারি শিখলা, কিভাবে অ্যারেঞ্জ করতে এটা শিখলা। এরপরে তোমার একটা নিজের যে একটা সেন্স আছে, তোমার যে একটা জেনারেল নলেজ আছে, ওইটাকে তোমার কি করতে হবে, ডেভেলপ করতে হবে। কি করতে হবে, ডেভেলপ করতে হবে, উন্নত করতে হবে, বিকশিত করতে হবে। সো তোমাকে কি ভাবতে কি করতে হবে, তোমার জেনারেল নলেজটা কি করতে হবে, বৃদ্ধি করতে হবে, বিকশিত করতে হবে। তো বিকশিত করা অর্থে আমরা কিভাবে করতে পারি, ডেভেলপ দিতে পারো। আবার তুমি চাইলে এখানে এক্সপান্ড দিতে পারো। এক্সপান্ড মানে কি, এরকম বৃদ্ধি করা বা বাড়ানো, এরকম বোঝায় আর কি। হ্যাঁ, টু জেনারেট আইডিয়া জেনারেট করার জন্য, মেক সেন্টেন্স অ্যাকর্ডিংলি, এবং নিজের মতো করে সেন্টেন্স মেক করার জন্য তোমার কি করা উচিত, তোমার সেন্সটাকে, তোমার জেনারেল নলেজটাকে ডেভেলপ করা উচিত। এরপর দেখো, বি ক্রিয়েটিভ, সৃষ্টিশীল হও, এন্ড ট্রাই টু, চেষ্টা করো, ড্যাশ সেন্টেন্সেস অফ ইউর ওন, তুমি নিজের মতো করে সেন্টেন্স কি করতে চেষ্টা করো, তৈরি করতে চেষ্টা করো। তোমার গ্রামার শিখছো, তুমি ভোকাবুলারি তোমার আছে, সো তোমার সেন্সও ডেভেলপ হয়েছে। এরপরে তুমি কি করো, নিজের মতো করে সেন্টেন্স তৈরি করতে তুমি কি করো, চেষ্টা করো। দেখো, বি ক্রিয়েটিভ এন্ড ট্রাই টু, চেষ্টা করো, কি করতে চেষ্টা করো, সেন্টেন্সেস অফ ইউর ওন, তুমি তোমার নিজের মতো করে বাক্য কি করতে, তৈরি করতে চেষ্টা করো। তো ট্রাই টু কি হবে, মেক হবে, কারণ টু মেক মানে একটা ইনফিনিটিভ, টুর পরে কি হবে, বিয়ন্ড বা বেস ফ্রম হয়, তাহলে টু মেক সেন্টেন্সেস অফ ইউর ওন। ফাইনালি, পরিশেষে, রেগুলার ড্যাশ উইল হেল্প ইউ সাকসিড ইন অ্যাচিভিং দি স্কিল। তুমি সবকিছু তুমি শিখছো কিন্তু প্র্যাকটিস করো না, তাহলে কি তুমি খুব বেশি দূর এগোতে পারবা? তোমার আইটি স্কিল কি ভালো হবে, ডেভেলপ হবে না? তো তোমার নিয়মিত কি করতে হবে, অনুশীলন করতে হবে, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। এই জন্য বলতেছে যে পরিশেষে রেগুলার ড্যাশ হেল্প ইউ, এই রেগুলার কি, রেগুলার প্র্যাকটিস, নিয়মিত অনুশীলন উইল হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে সাকসিড ইন অ্যাচিভিং দি স্কিল। এই যে রাইটিং স্কিলটা আছে, সেই রাইটিং স্কিলটাকে তোমার অর্জন করতে বা ওইখানে ভালো করার জন্য তোমার কি করতে হবে, তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। রেগুলার প্র্যাকটিস করলে তুমি ওইখানে ভালো করতে পারবে। দেখো কত সহজে তোমাকে বুঝাই দিলাম, হ্যাঁ, একদম গ্রামাটিক্যাল রুলস থেকে শুরু করে এবং কোথায় কেন কোনটা ব্যবহৃত হয়েছে তোমাকে বলে দিছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি যশোর বোর্ড 2024 সালে আসা যে উইদাউট কোশ্চেন সেটি তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাই দিব, একদম লাইন টু লাইন তোমাকে এক্সপ্লেনেশন দিয়ে দিব, একদম বাংলা অর্থ সহ। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। লক্ষ্য করো, এখানে দেয়া আছে যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ এন আনকন্ডিশনাল ব্রেভ। আনকন্ডিশনাল মানে হচ্ছে তোমার কি, নিঃশর্ত বা শর্তহীন, ঠিক আছে। ব্রেভ ফাইটার, নেলসন ম্যান্ডেলা ছিল একজন নিঃশর্ত সাহসী যোদ্ধা এগেইনস্ট রেস ডিসক্রিমিনেশন। কিসের বিরুদ্ধে তিনি যোদ্ধা ছিলেন, কিসের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন? তিনি সোচ্চার ছিলেন কিসের বিরুদ্ধে, রেস ডিসক্রিমিনেশন। রেস ডিসক্রিমিনেশন মানে হচ্ছে তোমার বর্ণ বৈষম্য, ডিসক্রিমিনেশন মানে কি, বৈষম্য, রেস মানে হচ্ছে বর্ণ বা জাতি, রেস ডিসক্রিমিনেশন মানে কি, জাতিগত বৈষম্য বা বর্ণ বৈষম্য। ওই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তিনি কি ছিলেন, সোচ্চার ছিলেন। তিনি কি করেছিলেন, অনেক তার জীবনে সংগ্রাম করছে এবং তিনি তীব্রভাবে এটা কি করতেন, ঘৃণা করতেন, রেস ডিসক্রিমিনেশনকে, ঠিক আছে। এরপর লক্ষ্য করো, ডিউরিং হিজ ড্যাশ হি হ্যাড ড্যাশ হিমসেলফ টু হিজ অফ দ্য পিপল অফ আফ্রিকা। আফ্রিকার ড্যাশ, আফ্রিকার মানুষের জন্য তিনি কিছু একটা করছেন। দেখো তো, ডিউরিং হিজ ড্যাশ মানে তার জীবনকালে, তার জীবদ্দশায় তিনি কি করছে, হি হ্যাড ড্যাশ হিমসেলফ, তিনি তাকে নিয়োজিত করছে, তিনি তাকে উৎসর্গ করে দিছে। কাদের জন্য উৎসর্গ করে দিছে? টু হিজ ড্যাশ অফ দ্য পিপল অফ আফ্রিকা। আফ্রিকার যে মানুষ ছিল, আফ্রিকার মানুষের সংগ্রামের জন্য, আফ্রিকার মানুষের যুদ্ধে বা আফ্রিকার মানুষের ভালোর জন্য তিনি কি করছে, তার নিজেকে তার জীবদ্দশায় উৎসর্গ করে দিছে, তাই না? একটু লক্ষ্য করো, তাহলে ডিউরিং হিজ ড্যাশ তাহলে মানে কি, তার একটা সময় বোঝাইতেছে। ডিউরিং হিজ ড্যাশ মানে কি, তার জীবনকালে, তার যে নেলসন ম্যান্ডেলা তার যে জীবদ্দশা, তার যে জীবনকাল, এটাকে বোঝাচ্ছে। তাহলে ডিউরিং হিজ ড্যাশ মানে কি, তার জীবনকালে, জীবনকাল অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? তুমি চাইলে লাইফ টাইম ইউজ করতে পারো, আবার চাইলে লাইফ স্প্যান ইউজ করতে পারো, দুইটাই কারেক্ট। তুমি ডিউরিং হিজ যদি দেও লাইফ টাইম অর্থ হচ্ছে কি, লাইফ টাইম অর্থ হচ্ছে জীবনকাল, আবার তুমি চাইলে লাইফ স্প্যান দিতে পারো, লাইফ স্প্যান অর্থ জীবনকাল, আবার লাইফ টাইম অর্থ কি, জীবনকাল। তাহলে দেখো, ডিউরিং হিজ লাইফ টাইম, তার জীবনকালে,
হি হ্যাড ড্যাশ হিমসেলফ, তাকে কি করছে বলো, তাকে নিজেকে বিলীন করে দিছে, নিজেকে উৎসর্গ করে দিছে। উৎসর্গ করা ইংলিশ কি বলতো, ডেডিকেট। কি ডেডিকেট, তাহলে কি হবে হি হ্যাড, যেহেতু হ্যাড আছে তাহলে কি হবে বলতো, ডেডিকেট দিলে কি হবে, ডেডিকেটেড হবে। কি হবে, ডেডিকেটেড। তুমি চাইলে উৎসর্গ করা অর্থে আরেকটা ওয়ার্ড আছে, তুমি চাইলে এখানে কি দিতে পারো, ডেভোটেড দিতে পারো। ডেভোটেড মানে কি, উৎসর্গ করে দেওয়া। ডেভোটেড মানে উৎসর্গ করে দেওয়া। হ্যাঁ, ডেভোট মানে হচ্ছে উৎসর্গ করা, যেহেতু হেড আছে এজন্য কি ভার্বের বি3 হবে। কি হবে, ডেভোটেড হবে। তাহলে তার জীবদ্দশায় হি হ্যাড ডেডিকেটেড, তাকে নিজেকে তিনি কি করে দিয়েছেন, তিনি উৎসর্গ করে দিয়েছিলেন টু হিজ, কিসের জন্য, ড্যাশ অফ দ্য পিপল অফ আফ্রিকা, আফ্রিকার মানুষের সংগ্রামের জন্য। এই যে আফ্রিকার মানুষ তারা কি করতেছে, ব্ল্যাকরা ডোমিনেট হইতেছিল, কিছু কিছু জায়গায় হোয়াইটরাও কি হইতেছিল, ডোমিনেট হইতেছিল। এই যে তোমার আফ্রিকার মানুষের সংগ্রাম, সেই সংগ্রামের জন্য তার জীবদ্দশায় তাকে উৎসর্গ করে দিছে। তাহলে বলো যে তাকে উৎসর্গ করে দিয়েছে টু হিজ অফ দ্য পিপল অফ আফ্রিকা, আফ্রিকার মানুষের কি, আফ্রিকার মানুষের সংগ্রামে, আফ্রিকার মানুষের যুদ্ধে। তুমি যদি যুদ্ধ অর্থ বোঝাও তাহলে কি দিতে পারো, ব্যাটল, BATTLE, ব্যাটল মানে যুদ্ধ। বা তুমি চাইলে সংগ্রাম বললে তুমি স্ট্রাগল দিতে পারো। STRUGGLE, হ্যাঁ, স্ট্রাগল মানে সংগ্রাম। একটু লক্ষ্য করো তো, হিজ মানে কি, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। হিজ মানে কি, পজিটিভ অ্যাডজেক্টিভ। মনে রাখো, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এই যে 7টা পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, এগুলোর পরে অলওয়েজ কি হয়, নাউন হয়। কি হয়, নাউন হয়। দেখো এখানে ব্যাটল মানেও নাউন, আবার স্ট্রাগল মানেও কি, নাউন। মনে রাখবা, স্ট্রাগল সে যে একটা সেন্টেন্সে ভার্ব হিসেবে বসতে পারে, আবার নাউন হিসেবে বসতে পারে। অনেকেই বলতে পারে যে ভাই আপনি যেখানে স্ট্রাগল দিতেছেন, স্ট্রাগল তো হচ্ছে ভার্ব, তাহলে হিজ এর পরে তো ভার্ব বসতে পারে না। তুমি এটা জেনে রাখো, এই যে স্ট্রাগল যে ওয়ার্ডটা, এটা নাউন হিসেবে বসে, আবার ভার্ব হিসেবে বসে। এখানে তুমি নাউন হিসেবে বসছে, যে টু হিজ ব্যাটল, স্ট্রাগল, অথবা স্ট্রাগল অফ দ্য পিপল অফ আফ্রিকা, তার জীবদ্দশায় তিনি তাকে উৎসর্গ করে দিয়েছেন। কিসে উৎসর্গ করে দিয়েছেন, টু হিজ ব্যাটল অফ দ্য পিপল অফ আফ্রিকা, আফ্রিকার মানুষের সংগ্রামে, আফ্রিকার মানুষের যুদ্ধে তিনি তার জীবন দশায় তাকে উৎসর্গ করে দিয়েছেন। হি স্টেটেড দ্যাট, তিনি কি বলেন, হি স্টেটেড দ্যাট হি হ্যাড ফট, তিনি সংগ্রাম করেছেন, তিনি সংগ্রাম করেছিলেন এগেইনস্ট ড্যাশ ডোমিনেশন, এন্ড হি হ্যাড ফট এগেইনস্ট ব্ল্যাক ড্যাশ। দেখো তুমি যদি নেলসন ম্যান্ডেলার যে প্যাসেজটা আছে না ফার্স্ট পেপার, তাহলে দেখো অটোমেটিক মুখে চলে আসে। এগুলো হচ্ছে আমি এতবার পড়ছিলাম পেজেস গুলা, এখন অটোমেটিক সেন্টেন্স বললে আমার হচ্ছে মুখ দিয়ে তোমার ওই ওয়ার্ডটা চলে আসে, মানে অটোমেটিক্যালি বলতেছে যে তিনি কি করেছেন, তিনি হোয়াইট ডোমিনেশন, আর যদি হোয়াইটরা যদি কখনো ডোমিনেট হইতো, নির্যাতিত হইতো, তখন ওইটার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। আবার কখনো যদি তিনি দেখতেন যে ব্ল্যাকরা ডোমিনেট হইতেছে, তারা কি হইতেছে, নির্যাতনের শিকার হইতেছে, তখন কি করতেন, ওই ব্ল্যাকরা যে ডোমিনেশন হইতেছে ওইটার বিরুদ্ধে তিনি কি ছিলেন, সোচ্চার ছিলেন। তার মানে উভয় জায়গাতে তিনি সোচ্চার ছিলেন। শুধু যে ব্ল্যাকরা ডোমিনেট হইলে হোয়াইটদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এরকম না, কখনো যদি হোয়াইটরাও ডোমিনেট হইতো, তখন কালোদের বিরুদ্ধে কি হইতেন, সোচ্চার হইতেন। এটাই তিনি এখানে বুঝাইছে। তাহলে বলো আমাকে, হি হ্যাড ফট, তিনি যুদ্ধ করেছিলেন এগেইনস্ট ডোমিনেশন, কি ডোমিনেশন, এন্ড হি হ্যাড ফট এগেইনস্ট ব্ল্যাক। তাহলে দেখো এখানে যদি ব্ল্যাক আছে, তাহলে এখানে অবশ্যই কি হবে, হোয়াইট হবে। তিনি হোয়াইট ডোমিনেশনের বিরুদ্ধে তিনি কি ছিলেন, সোচ্চার ছিলেন, তিনি যুদ্ধ করেছিলেন, সংগ্রাম করেছিলেন, এন্ড হি হ্যাড ফট এগেইনস্ট, তিনি সংগ্রাম করেছিলেন ব্ল্যাক ড্যাশ, কি হোয়াইট ডোমিনেশন, আর এদিকে কি হবে, ব্ল্যাক ডোমিনেশন। কি হবে, ব্ল্যাক ডোমিনেশন। হ্যাঁ, একটু মাথাটা নাড়াচাড়া করলে বোঝা যায় যে কি হবে, হোয়াইট ব্ল্যাক ডোমিনেশন। হ্যাঁ, DOMINATION, ডোমিনেশন। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াইতেছে অর্থটা, যে হি স্টেটেড দ্যাট হি হ্যাড ফট এগেইনস্ট, তিনি যুদ্ধ করেছিলেন, সংগ্রাম করেছিলেন, হোয়াইট ডোমিনেশন, তিনি সাদাদের বিরুদ্ধে তিনি কি ছিলেন, তিনি যখন সাদারা নির্যাতিত হইতো ওইটার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন, এবং হি হ্যাড ফট, তিনি সংগ্রাম করেছিলেন এগেইনস্ট ব্ল্যাক ডোমিনেশন, এবং কালোরাও যদি কখনো কি হইতো, নির্যাতনের শিকার হইতো, ওই সাদাদের বিরুদ্ধে তিনি কি হইতেন, সোচ্চার হইতেন, তিনি তো এটা মানে স্ট্রংলি প্রটেস্ট করতেন। এটা একটু লক্ষ্য করো, being dash with his dash, Nadine Gordimer, the South African writer and Nobel laureate on dash, that Nelson Mandela was at the dash of their time. একটু আমরা একটু ভাঙে পড়ি। বলতেছে being dash with his dash, Nadine Gordimer, the South African writer, ওই যে নেলসন ম্যান্ডেলার যে একটা ডেডিকেশন, তিনি হোয়াইটদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন, আবার ব্ল্যাকদের বিরুদ্ধে তিনি কি ছিলেন, সোচ্চার ছিলেন। এই যে তার যে একটা ডেডিকেশন, এই যে তার একটা কি ডেডিকেশন, উৎসর্গ, এই যে ডেডিকেশন, এই ডেডিকেশনে তোমার কি হয়ে গেছে, আকৃষ্ট হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে। কে মুগ্ধ হয়েছে, ওই নাদিন গর্দিমার আছে না, নাদিন
নাদিন গর্দিমার, ওই নাদিন গর্দিমার কি হয়েছিল, নেলসন ম্যান্ডেলার যে এই যে একটা ডেডিকেশন, কি কি একটা ডেডিকেশন, এই ডেডিকেশনের প্রতি তিনি কি হয়েছিলেন, মুগ্ধ হয়ে গেছিলেন। কে মুগ্ধ হয়েছিল, নাদিন গর্দিমার কি হয়েছিল, মুগ্ধ হয়েছিল। এবং মুগ্ধ হয়ে, এবং নাদিন গর্দিমার এর পরিচয়টা দিতেছে, তিনি ছিলেন একজন সাউথ আফ্রিকান রাইটার। তিনি ছিলেন কি একজন, এই যে নাদিন গর্দিমার, তিনি ছিলেন একজন সাউথ আফ্রিকান রাইটার, লেখক এন্ড নোবেল লরেট। লরেট মানে হচ্ছে বিজয়ী, লরেট মানে হচ্ছে বিজয়ী। ওই যে নাদিন গর্দিমার, তিনি ছিলেন সাউথ আফ্রিকার একজন লেখক এবং তিনি একজন নোবেল বিজয়ী ছিলেন, নোবেল বিজয়ী ছিলেন। এন্ড ড্যাশ দ্যাট ম্যান্ডেলা ওয়াজ এট দ্য ড্যাশ অফ দেয়ার টাইম। তাহলে বলো, তিনি নাদিন গর্দিমার কি হয়েছিলেন, বিং কি হয়েছিলেন, তিনি মুগ্ধ হয়ে, তিনি কি হয়েছিলেন, মুগ্ধ হয়ে গেছিল। তাহলে মুগ্ধ হওয়া ইংলিশ কি বলতো, ফেসিনেট। কি ফেসিনেট, FASCI, ফেসিনেট, তাই না? বলো তো এখানে ফেসিনেটই থাকবে কিনা, নাকি অন্য কোনো কিছু করতে হবে কিনা? ফেসিনেট মানে কি, মুগ্ধ করা। নাদিন গার্দিমার কি মুগ্ধ করছে, নাকি নাদিন গার্দিমার মুগ্ধ হয়েছিল, কোনটা? অবশ্যই নাদিন গার্দিমার মুগ্ধ হয়েছিল, মানে কি প্যাসিভ মোডে আছে। তাহলে আমি এখানে ফেসিনেট দিব নাকি ফেসিনেটেড দিব? অবশ্যই ফেসিনেটেড হবে। যে বিং ফেসিনেটেড, তিনি মুগ্ধ হয়ে, মুগ্ধ হয়ে উইথ হিজ ড্যাশ নাদিন, উইথ হিজ, তার কিসে মুগ্ধ হয়েছে বলতো? এই যে নাদিন গার্দিমার, তিনি মুগ্ধ হয়েছে কিসের প্রতি, নেলসন ম্যান্ডেলা কিসের প্রতি মুগ্ধ হয়েছে? অবশ্যই তার ডেডিকেশনের প্রতি কি হয়েছে, তিনি মুগ্ধ হয়ে গেছেন। হ্যাঁ, তাহলে বিং ফ্যাসিনেটেড, তিনি মুগ্ধ হয়েছিলেন, বিং ফ্যাসিনেটেড উইথ হিজ ডেডিকেশন, তার যে ডেডিকেশন, সেই ডেডিকেশনে তিনি মুগ্ধ হয়ে, নাদিন গর্দিমার দ্য সাউথ আফ্রিকান রাইটার এন্ড দ্য নোবেল লরেট ওয়ান্স দ্যাট, তিনি একদা কি করেছিল, তিনি মন্তব্য করেছিল। তুমি যদি প্যাসেজটা পড়ো তাহলে তুমি অটোমেটিক বুঝতে পারবা যে একদা ওই নেলসন ম্যান্ডেলার যে তিনি ডেডিকেশন, তার ডেডিকেশনে মুগ্ধ হয়ে তখন নাদিন গার্দিমার কি করেছিল, একটা মন্তব্য করেছিল। কি করেছিল, মন্তব্য করা ইংলিশ কি বলতো, রিমার্ক। কি হবে, রিমার্ক। তো রিমার্কটা কি দেখো তোমার চেঞ্জ করতে হবে কিনা, যেহেতু এটা কি অতীতের কাহিনী, এটা পাস্ট টেন্সের কাহিনী, মন্তব্য করেছিল তার মানে কি আমার পাস্ট ফর্ম করতে হবে। তাহলে এই যে রিমার্কটা আছে, রিমার্ক হবে নাকি রিমার্কড হবে? তিনি মন্তব্য করেছিলেন। নোবেল লরেট ওয়ান্স রিমার্ক দ্যাট, একদিন একদা মন্তব্য করেছিল যে ম্যান্ডেলা ওয়াজ এট দ্য ড্যাশ অফ দেয়ার টাইম, ম্যান্ডেলা ছিল কি, ওই যে সময়টা ছিল, ওই সময়ের কি ছিল, উপকেন্দ্র ছিল। হ্যাঁ, উপকেন্দ্রে ছিল। উপকেন্দ্র মানে কি, ইপি সেন্টার। কিসে ছিল, ইপি সেন্টারে ছিল, EPICENTER, ইপি সেন্টার। হ্যাঁ, ইপি সেন্টারে ছিল। তাহলে মন্তব্য করেছিল, কি মন্তব্য করেছিল, যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ এট দ্য ইপি সেন্টার অফ দেয়ার টাইম, তারা যে সময়ে তারা সময়টা পার করতেছিল, ওই সময়ে তিনি উপকেন্দ্রে ছিল, একদম টপ জোনে ছিল। হ্যাঁ, উপকণ্ঠে ছিল, ইপি সেন্টারে ছিল। এন্ড দেয়ার্স ইন সাউথ আফ্রিকা, এন্ড মানে সাউথ আফ্রিকার যত ভালো মানুষ ছিল ওই সময়ে সকল মানুষের কি ছিল, উপকেন্দ্রে ছিল। এন্ড দ্য আদার পিপল, অন্য মানুষ যারা, ড্যাশ দে ওয়ার, এবং সাউথ আফ্রিকা ছাড়া অন্য যে কোনো জায়গার মানুষ যারা ছিল তাদেরও কি ছিল, মানে তিনি উপকেন্দ্রে ছিল, মানে যেখানেই মানুষ থাকতো তাদের উপকেন্দ্রে তিনি ছিল। তাহলে আদার পিপল হোয়ার ইভার, যেখানেই, হোয়ার ইভার, হোয়ার, হ্যাঁ, হোয়ার ইভার দে ওয়ার, মানে যেখানেই তারা ছিল তাদের উপকেন্দ্রে তিনি নেলসন ম্যান্ডেলা ছিলেন। তাহলে দেখো একদম প্রত্যেকটা মানে লাইন টু লাইন তোমাকে ব্যাখ্যা করে দিছে, কোথায় কোন ওয়ার্ডটা হয়েছে এবং কেন এখানে নাউন হয়েছে, কেন ভার্ব হয় নাই, প্রত্যেকটা এক্সপ্লেনেশন তোমাকে দিয়ে দিছে। আই থিঙ্ক। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা যে উইদাউট ক্লোজ টি, সেটি তোমাদেরকে বাংলা অর্থ প্লাস গ্রামাটিক্যাল রুলস সেটি একদম ভেঙে ভেঙে বুঝাই দিব। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, লক্ষ্য করো, আমরা যদি প্রথমে একটা পড়ি যে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ বিউটি, বাংলাদেশ হচ্ছে একটা সৌন্দর্যের একটা ভূমি। হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে কি একটা ল্যান্ড, এটা একটা ভূমি, অফ ড্যাশ বিউটি, একটা সৌন্দর্যের ভূমি। দেখো লক্ষ্য করো, অফ মানে একটা প্রিপজিশন না, অফ মানে একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে তখন সেটা সবসময় কি হয়, নাউন হয়। আর প্রিপজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, দেখো বিউটিতে একটা ওয়ার্ড আছে, তার মানে এর আগে কি আছে, আরেকটা ওয়ার্ড বসতে পারে, তাই না? তাহলে দুইটা ওয়ার্ড যদি থাকে প্রিপজিশনের পরে, শেষেরটা হয় নাউন এবং তার আগেরটা হয় কি, অ্যাডজেক্টিভ। এই জিনিসটা মনে রাখবা যে প্রিপজিশনের পরে ডিরেক্ট একটা ওয়ার্ড যদি থাকে তখন সেটা কি হয়, নাউন হয়। আর যদি দুইটা ওয়ার্ড থাকে তখন শেষেরটা হয় নাউন, তার আগেরটা হয় কি, অ্যাডজেক্টিভ। এখানে বিউটিটা হচ্ছে কি একটা নাউন, তার মানে এর আগে আমার একটা কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। এখন একটু লক্ষ্য করো, বোঝার চেষ্টা করো। বাংলাদেশ হচ্ছে এক ধরনের ভূমি, অফ ড্যাশ বিউটি, সৌন্দর্যের ভূমি। কি ধরনের সৌন্দর্যের ভূমি বলতো, প্রাকৃতিক সৌন্দর্যের ভূমি। প্রাকৃতিক ইংলিশ কি, ন্যাচারাল। ঠিক আছে, দেখো যে ন্যাচারাল কি একটা অ্যাডজেক্টিভ না, তো সব দিকে তো ঠিক আছে। এরপর দেখো ইটস বিউটি, এটার যে সৌন্দর্য, ইজ সো ক্যাপটিভেটিং, এটা হচ্ছে খুবই কি মনোমুগ্ধকর। এই যে বাংলাদেশ আছে না, বাংলাদেশের যে তোমার প্রাকৃতিক সৌন্দর্য, এত সৌন্দর্য, এটা হচ্ছে কি মনোমুগ্ধকর।
that a stranger cannot but be looking at the endless variety। বলতেছে একটা স্ট্রেঞ্জার মানে হচ্ছে আগন্তুক বা হচ্ছে তোমার অপরিচিত কোনো একটা ব্যক্তি। a stranger cannot but be, তিনি না হয়ে পারে না, লুকিং এট দিস endless variety, এটার যে তোমার অনন্ত অসীম যে তোমার বৈচিত্র্য, বাংলাদেশের যে অনন্ত অসীম যে বৈচিত্র্য, ওইটার দিকে তাকে একজন আগন্তুক বলা একটা অপরিচিত ব্যক্তি কি না হয়ে পারে না বলতো, মানে কি বলে অ্যাট্রাক্টেড না হয়ে তিনি কি করে না পারে না, বা আকর্ষিত না হয়ে তিনি পারে না। তাহলে দেখো তো, তাহলে বলো ক্যান নট বাট বি লুকিং এট দিস endless variety, তাহলে কি হবে এখানে অ্যাট্রাক্টেড হবে, কি হবে অ্যাট্রাক্টেড। তাহলে দেখো ক্যান নট বাট বি অ্যাট্রাক্টেড, তিনি আকর্ষিত অ্যাট্রাক্টেড না হয়ে পারে না, লুকিং এট দিস endless variety, এটার যে তোমার অনন্ত অসীম যে সৌন্দর্য আছে ওইটা দেখে একজন আগন্তুক তিনি অ্যাট্রাক্টেড না হয়ে পারে না। তাহলে তুমি অ্যাট্রাক্টেডের জায়গায় তুমি ফ্যাসিনেটেড দিতে পারো। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো যে নেচার হ্যাজ ড্যাশ শাওয়ার্ড ইটস ব্লেসিংস অন দিস কান্ট্রি। দেখো লক্ষ্য করো, শাওয়ার্ড মানে হচ্ছে তোমার বর্ষণ, শাওয়ার্ড মানে হচ্ছে কি বর্ষণ। প্রকৃতি হ্যাজ শাওয়ার্ড ইটস ব্লেসিং অন দিস কান্ট্রি, প্রকৃতি আছে না, প্রকৃতি হচ্ছে আমাদের দেশের উপর কি একটা আশীর্বাদ বা মানে কি করেছে বর্ষণ করেছে, মানে আশীর্বাদ দিয়েছে এরকম আর কি। একটু লক্ষ্য করো, এই যে হ্যাজ মানে একটা কি অক্সিলারি ভার্ব, শাওয়ার্ড মানে হচ্ছে কি মেইন ভার্ব। মনে রাখবা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে একটা কি বসে, একটা অ্যাডভার্ব বসে, কি বসে একটা অ্যাডভার্ব বসে। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে হচ্ছে কি বসে, একটা অ্যাডভার্ব বসে। লক্ষ্য করো, প্রাকৃতিক যে এই প্রকৃতি যে আছে, প্রকৃতি হচ্ছে আমাদের দেশের উপরে কি করে একটা আশীর্বাদ বর্ষণ করে। কেমন কিভাবে আশীর্বাদ বর্ষণ করে বা কেমন আশীর্বাদ বর্ষণ করে, এটা তোমার ব্যাপকভাবে আমাদের দেশের উপর প্রকৃতি হচ্ছে কি করে আশীর্বাদ বর্ষণ করে। লক্ষ্য করো, তাহলে আমার একটা অ্যাডভার্ব বসাতে হবে, ব্যাপকভাবে শাওয়ার্ড করে বর্ষণ করে, কি বর্ষণ করে আশীর্বাদ বর্ষণ করে। তাহলে বলো ব্যাপকভাবে অর্থে তুমি কি দিতে পারো, তুমি চাইলে এখানে লার্জলি ইউজ করতে পারো, কি দিতে পারো লার্জলি। তুমি চাইলে এখানে এনরমাসলি দিতে পারো, গ্রেটলি দিতে পারো, ওয়াইডলি দিতে পারো, মানে সবগুলো অর্থ হচ্ছে ল্যাভিশলি দিতে পারো, মানে ব্যাপকভাবে, সবগুলো অর্থ হচ্ছে কি ব্যাপকভাবে। এই যে প্রকৃতিটা হচ্ছে আমাদের দেশের উপর কি করে একটা ব্যাপকভাবে মানে আশীর্বাদ বর্ষণ করে আর কি। এরপর দেখো দ্য রিভার্স, নদী, পাহাড় এন্ড ফরেস্ট মানে হচ্ছে কি বন, আর রিচ ইন এখানে রিচ মানে ধনী না, এখানে রিচ মানে হচ্ছে তোমার সমৃদ্ধ বোঝাচ্ছে। তারপর কি বলতেছে নদী, পাহাড়, তারপরে আছে তোমার এদিকে কি বন, আর রিচ ইন, আমাদের যে নদী বলো, পাহাড় বলো, আমাদের যে বন বলো, সবগুলো হচ্ছে সমৃদ্ধ, কিসে সমৃদ্ধ ন্যাচারাল ড্যাশ। দেখো ইন মানে একটা কি প্রিপজিশন, ইন মানে একটা প্রিপজিশন। আমি বলছিলাম ইন মানে প্রিপজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড হয় তাহলে শেষ এটা হয় নাউন, তার আগে এটা হয় কি অ্যাডজেক্টিভ। দেখো ইন মানে একটা প্রিপজিশন, ন্যাচারাল মানে প্রাকৃতিক, এটা তো একটা কি অ্যাডজেক্টিভ, আর শেষের ওয়ার্ডটা এই যে শেষের ওয়ার্ডটা কি হবে একটা নাউন হবে। তার মানে ইন ন্যাচারালের পরে আমার কি বসাইতে হবে, একটা নাউন বসাতে হবে। বলো তো আমাদের কি বলে নদী বলো, আমাদের পাহাড় বলো, আমাদের বন বলো, সবগুলো হচ্ছে তোমার কি এটা সমৃদ্ধ, কিসে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদে ভরপুর বা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। তাহলে প্রাকৃতিক সম্পদ অর্থে আমরা কি ব্যবহার করি রিসোর্স ইউজ করি, তাই না? রিসোর্স মানে কি সম্পদ, বা তুমি চাইলে অ্যাসেট দিতে পারো, অ্যাসেট মানে সম্পদ, ন্যাচারাল রিসোর্স, আর এস ও ইউ আর সি রিসোর্সেস দিতে পারো, আর এস ও ইউ আর সিইএস রিসোর্সেস। তুমি চাইলে এখানে অ্যাসেটস দিতে পারো, অ্যাসেটস মানে হচ্ছে কি সম্পদ। তাহলে বলতেছে দ্য রিভার্স, হিলস এন্ড ফরেস্ট আর রিচ ইন, এগুলো হচ্ছে সমৃদ্ধ, কিসে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, সবগুলোর মধ্যে ভরপুর আমাদের আছে সম্পদ আছে। দ্য পিপল অফ দিস কান্ট্রি, এই দেশের মানুষ ফিল এ স্ট্রং ড্যাশ ফর দেয়ার মাদারল্যান্ড, আমাদের যে দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ হচ্ছে একটা কি করে একটা ফিল করে একটা স্ট্রং ড্যাশ ফর দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমির জন্য একটা কি করে স্ট্রং কি ফিল করে বলতো একটা ভালোবাসা, একটা দেশের প্রতি একটা কি করে ভালোবাসা ফিল করে। তাহলে দেখো এই যে দেখো এ মানে কি একটা আর্টিকেল, এ মানে কি একটা আর্টিকেল, একটা জিনিস মনে রাখবা আর্টিকেল এবং ফর মানে হচ্ছে একটা প্রিপজিশন। আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি কখনো একটা ওয়ার্ড থাকে তখন সেটা সব সময় কি হয় নাউন হয়, যেটা হচ্ছে আমি তোমার গত কোনো একটা ক্লাসে বলছিলাম। আর আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি তোমার দুইটা ওয়ার্ড বসে, কয়টা ওয়ার্ড দুইটা ওয়ার্ড বসে, তখন পরেরটা হয় কি নাউন, তার আগেরটা হয় কি অ্যাডজেক্টিভ। মনে থাকবে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি দুইটা ওয়ার্ড থাকে, একটা আর্টিকেল এবং প্রিপজিশন, হ্যাঁ এইটার মাঝে যদি তোমার কি বসে দুইটা ওয়ার্ড থাকে তখন মানে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ এবং পরেরটা হয় কি নাউন। তাহলে দেখো একটু লক্ষ্য করো, এখানে বলতেছে স্ট্রং মানে কি একটা অ্যাডজেক্টিভ, এরপরে আমার কি বসাইতে হবে একটা নাউন বসাইতে হবে। তাহলে একটু অর্থটা লক্ষ্য করো, দ্য পিপল অফ দিস কান্ট্রি, যে বাংলাদেশের মানুষ
এই বাংলাদেশের মানুষ কি করে ফিল করে, একটা জিনিস ফিল করে, কি ফিল করে, একটা স্ট্রং ড্যাশ ফর দেয়ার মাদারল্যান্ড, তার মাতৃভূমির জন্য একটা কি ফিল করে বলতো, গভীর কি ফিল করে, গভীর ভালোবাসা ফিল করে। তাহলে স্ট্রং কি দিতে পারি আমরা এখানে, লাভ দিতে পারি, স্ট্রং লাভ ফর দেয়ার মাদারল্যান্ড। তুমি লাভের জায়গায় তুমি চাইলে অ্যাফেকশন দিতে পারো, অ্যাফেকশন মানে ওই রকম ভালোবাসা বোঝায় আর কি। এরপরে লক্ষ্য করো, দে লাভ দেয়ার মাদারল্যান্ড, তারা এই যে বাংলাদেশের মানুষ তারা তাদের দেশকে, তার মাতৃভূমিকে কি করে ভালোবাসে, ফ্রম দা ড্যাশ হার্ট, তার কি করে, তার হৃদয়ের অন্তঃস্থল থেকে বা অন্তরের অন্তঃস্থল থেকে কি করে মাতৃভূমিকে এই বাংলাদেশের মানুষ ভালোবাসে। একটু লক্ষ্য করো, এই যে দেখো একটু আগে তো তোমাকে বললাম যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটা ড্যাশ থাকে বা একটা ওয়ার্ড থাকে তখন সেই ওয়ার্ডটা সব সময় কি হয়, নাউন হয়। যদি দুইটা ড্যাশ থাকে তাহলে প্রথমেটা অ্যাডজেক্টিভ হয় এবং পরেরটা কি হয়, নাউন হয়। তাহলে এখানে দা মানে আর্টিকেল, অফ মানে প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড আছে বা একটা ড্যাশ আছে, মানে একটা ওয়ার্ড বসবে এবং সেই ওয়ার্ডটা কি হবে, অবশ্যই এখানে কি বসবে, একটা নাউন বসবে। একটু লক্ষ্য করো তো, যে দে লাভ দেয়ার মাদারল্যান্ড, তারা তাদের মাতৃভূমিকে কি করে ভালোবাসে, ফ্রম দা ড্যাশ অফ হার্ট, তার হৃদয়ের কোথা থেকে, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে বা কোর থেকে, একদম ভিতর থেকে, ভিতর থেকে কি করে, হৃদয়ের ভিতর থেকে তারা দেশকে ভালোবাসে। তাহলে কি হবে এখানে বলতো, ফ্রম দা কোর অফ হার্ট, মানে হৃদয়ের অন্তঃস্থল থেকে, কোর থেকে, ভিতর থেকে, গভীরতম স্থান থেকে সে কি করে দেশকে ভালোবাসে, তাই না। এরপর দেখো, দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, টু ড্যাশ ইটস ইকোনমিক কন্ডিশন এন্ড টু রিমুভ পভার্টি। এই যে বাংলাদেশের মানুষ তারা হচ্ছে কঠোর পরিশ্রম করে টু ইটস ইকোনমিক কন্ডিশন, এটার অর্থনৈতিক অবস্থা কি করার জন্য বলতো, অর্থনৈতিক অবস্থাটা কি করার জন্য তারা কঠোর পরিশ্রম করে, অবশ্যই অর্থনৈতিক অবস্থাটা উন্নত করার জন্য, বৃদ্ধি করার জন্য তারা কঠোর পরিশ্রম করে। তাহলে উন্নত করা, এটার ইংলিশ কি বলতো, দেখো টু মানে একটা, ইন টু মানে কি একটা, টু প্লাস বিয়ন হয় না, সব টুর পরে কি হয়, বিয়ন হয় না, তাহলে এখানে কি হবে, ডেভেলপটা কি হয়ে যাবে, ডেভেলপ হয়ে যাবে, ডেভেলপ হয়ে যাবে। তাহলে দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে টু ডেভেলপ, এই যে টু প্লাস বিয়ন মানে একটা ইনফিনিটিভ, টুর পরে কি হয়, বিয়ন হয়, তাই না। তাহলে দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে টু ডেভেলপ, এটা কি করতে, উন্নত করতে, ইটস ইকোনমিক কন্ডিশন, এটার অর্থনৈতিক যে অবস্থানটা, এটা অর্থনৈতিক যে পরিস্থিতিটা আছে এটাকে উন্নত করার জন্য তারা কঠোর পরিশ্রম করে, এন্ড টু রিমুভ দ্য পভার্টি, মানে দারিদ্রতা দূরীকরণে এবং অর্থনৈতিক অবস্থা উন্নত করার জন্য তারা কঠোর পরিশ্রম করে, তাই না। তুমি চাইলে এখানে অর্থনৈতিক অবস্থা উন্নত করার জন্য, তুমি চাইলে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করার জন্য, পরিবর্তন করার ক্ষেত্রে তুমি ডেভেলপ না দিয়ে তুমি চেঞ্জ দিতে পারো, এটা ভুল হবে না। হ্যাঁ, তুমি চাইলে অনেক সিনোনিমাস ওয়ার্ড তুমি ইউজ করতে পারবে, যে তারা কঠোর পরিশ্রম করে কিসের জন্য, টু চেঞ্জ দ্য ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক অবস্থাটা কি করার জন্য, পরিবর্তন করার জন্য, বা টু ডেভেলপ ইকোনমিক কন্ডিশন, যেটাই তো কারেক্ট। মোস্ট অফ দেম টয়েল হার্ড, টয়েল মানে হচ্ছে তোমার পরিশ্রম করা আর কি, টয়েল মানে হচ্ছে কি পরিশ্রম না, কঠোর পরিশ্রম করা আর কি, এরকম। তাহলে মোস্ট অফ দেম, তাদের অনেকেই, টয়েল হার্ড ফ্রম ডন টু ডাস্ক, এটা হচ্ছে একটা তোমার ফ্রেজ, ডন টু ডাস্ক মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা, ডন টু ডাস্ক মানে কি সকাল থেকে সন্ধ্যা। তাহলে মোস্ট অফ দেম টয়েল হার্ড ফ্রম ডন টু ডাস্ক, তাদের মধ্যে অনেকেই কি করে, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে, টু এক্সিলারেট, এক্সিলারেট মানে হচ্ছে তোমার বৃদ্ধি করা, বৃদ্ধি করার জন্য, কি বৃদ্ধি করার জন্য, দা পেস, পেস মানে হচ্ছে গতি, পেস মানে হচ্ছে কি গতি, অফ ড্যাশ, তারা তাদের মাঝে অধিকাংশ মানুষই কি করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে, কি করার জন্য, আমাদের যে অর্থনৈতিক অবস্থা বলো বা আমাদের উন্নতিটা কি করার জন্য, এটা উন্নতির গতিটা বৃদ্ধি করার জন্য। আমাদের দেশ তো উন্নত হইতেই আছে, তো এই উন্নতর গতিটা যেটা আছে, এটা এই গতিটা, উন্নতির গতিটা বৃদ্ধি করার জন্য তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে। তাহলে আমাকে বলো এখানে কি আছে, অফ আছে না, অফ মানে একটা প্রিপোজিশন, আমি বলছিলাম প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড বসে তখন সেটা সবসময় কি হয়, নাউন হয়। তার মানে এই দেখো অফ এর পরে তো ফুল স্টপ হয়ে গেছে, এখানে একটা ড্যাশ আছে, তার মানে অবশ্যই এখানে কি হবে, একটা নাউন হবে, এটা তো ঠিক। তাহলে আমাকে বলো কোন নাউনটা বলবে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, এক্সেলারেট, টু এক্সেলারেট মানে কি বৃদ্ধি করতে, দা পেস গতি বৃদ্ধি করতে, কিসের গতি বৃদ্ধি করতে, উন্নয়নের গতি বৃদ্ধি করতে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে। তাহলে বলো উন্নয়ন ইংলিশ কি বলতো, তুমি চাইলে কি দিতে পারো, এখানে ডেভেলপমেন্ট দিতে পারো, কি ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানে কি উন্নয়ন, তুমি চাইলে এখানে কি দিতে পারো, প্রসপারিটি দিতে পারো, প্রসপারিটি মানে উন্নয়ন, তুমি সিনোনিম ওয়ার্ড ইউজ করতে পারবা। দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি, এই দেশের যে উন্নয়ন, এই দেশের যে উন্নতি, লাইস ইন, এটা নিহিত থাকে, বাংলাদেশ বলো বা আমাদের দেশটা বলো, এই দেশের যে উন্নতি এটা নিহিত থাকে, কিসের উপর নিহিত থাকে, বা কাদের মাঝে, মানে কাদের মাঝে নিহিত থাকে, ইন দা ড্যাশ অফ কমন পিপল, বাংলাদেশের যে উন্নয়নটা, বাংলাদেশের যে উন্নতিটা, এটা কাদের মাঝে নিহিত থাকে, আমাদের সাধারণ মানুষের হাতে নিহিত থাকে। দেখো তো এই যে দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি লাইস, এটা নিহিত থাকে ইন দা অফ কমন পিপল, এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের হাতে। আজকে যদি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের কাজ করা অফ করে দেয়, তাহলে দেখবা বাংলাদেশে যে তোমার
যে উন্নয়নের ধারা ছিল এই উন্নয়নটা কিন্তু থাকবে না। সো এটা যে একটা দেশের উন্নয়ন বা আমাদের দেশের যে উন্নয়ন এটা কাদের উপর নির্ভর করতেছে, এটা হচ্ছে আমাদের যে খেটে খাওয়া মানুষ, আমাদের সাধারণ যারা মানুষ তাদের হাতে নির্ভর করতেছে। তাহলে বলো এই যে একটু লক্ষ্য করো, এই যে দেখো দি মানে হচ্ছে কি একটা আর্টিকেল, এরপর ড্যাশ আছে এবং প্রিপোজিশন আছে। বলো তো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা ড্যাশ যদি থাকে তখন সেখানে কি হয়? এই নিয়মটা তো বারবার এটা আসতেছে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। তাহলে বলো আমাকে যে দা প্রোগ্রেস অফ দিস কান্ট্রি, এই দেশের যে উন্নয়ন, লাইস এটা নিয়েই তো থাকে ইন দা ড্যাশ কমন পিপল, সাধারণ মানুষের কি? সাধারণ মানুষের হাতে নির্ভর করে। আজকে সাধারণ মানুষ কাজ করা অফ করে দেখবা দেশ হচ্ছে তোমার দেশে 12টা বাজে যাবে। তাহলে দেখো কোথায় কাদের উপর নির্ভর করে? সাধারণ মানুষের হাতে, ইন দা হ্যান্ড। এই যে হ্যান্ড তো একটা নাউন, সমস্যা কি? ইন দা হ্যান্ড অফ কমন পিপল, সাধারণ মানুষের হাতে আজকের যে আমাদের যে উন্নয়নটা এটা কি করতেছে? নির্ভর করতেছে। এখানে লাই বলতে নিয়েই তো থাকে বা নির্ভর করা এরকম অর্থে ডিপেন্ড করে আর কি। এরপর দেখো দে আর দা অফ এ বিউটিফুল এন্ড প্রসপারাস বাংলাদেশ। এই যে দে বলতে এখানে কাকে ইন্ডিকেট করতেছে? যে কমন পিপল কে ইন্ডিকেট করতেছে, খেটে খাওয়া মানুষকে ইন্ডিকেট করতেছে, সাধারণ মানুষকে ইন্ডিকেট করতেছে। দে আর দা অফ এ বিউটিফুল এন্ড প্রসপারাস বাংলাদেশ। এই যে আমাদের যে আজকের এই যে সুন্দর এবং উন্নত বা সমৃদ্ধশালী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের কি তারা হচ্ছে কি বাংলাদেশের একটা সুন্দর এবং সমৃদ্ধশালী দেশের একটা উৎস। হ্যাঁ, তারা হচ্ছে কি এই তাদের মাধ্যমে তো আজকের আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে তারা কি হচ্ছে? আমাদের সুন্দর এবং সমৃদ্ধশালী দেশের একটা উৎস না? তাহলে দেখো এই যে দেখো এখানেও দেখো আর্টিকেল এবং প্রিপোজিশন এর মাঝে একটা কি বসাই দেবো? নাউন বসাই দেবো। তাহলে উৎস তো নিজে একটা নাউন, সমস্যা কি? এসও ইউ আর সোর্স, সোর্স তো হবে না কারণ উৎস তো একটা না, অনেকগুলো উৎস। তাহলে এখানে কি হবে? প্লুরাল হবে। তাহলে কি হবে? দে আর দা সোর্সেস অফ এ বিউটিফুল এন্ড এ প্রসপারাস বাংলাদেশ। আই থিঙ্ক তুমি পুরোটা পেসেজ বা পুরোটা উইদাউট ক্লোজ তুমি সহজে বুঝতে পারছো। সো আমি তোমাকে বলবো মানে উইদাউট ক্লোজ হচ্ছে তোমার তারাই পারে যারা হচ্ছে মোটামুটি মিনিং পারে এবং হচ্ছে যাদের হচ্ছে তোমার সেন্টেন্স প্যাটার্নটা বোঝে। সেন্টেন্স প্যাটার্নটা যারা ধরতে পারে এবং যারা মিনিং বোঝে তারা খুব সহজে হচ্ছে উইদাউট ক্লোজটা করতে পারে। দেখো তুমি প্রত্যেকটা জায়গায় একটা জিনিস কমন জিনিস একটা ধরতে পারছো তুমি। দেখো এখানে অফ মানে প্রিপোজিশন ছিল। হ্যাঁ, আমি বলছিলাম কি প্রিপোজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড হয় তাহলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ আর পরটা হচ্ছে কি নাউন। তার মানে এখানে যেহেতু নাউন আছে অবশ্যই এর আগে কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। এই ধরনের প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে। এরপরে লক্ষ্য করো এই যে আমি যদি বলি এখানে এই যে দেখো হ্যাজ মানে একটা অক্সিলারি ভার্ব, শাওয়ার্ড মানে হচ্ছে কি মেইন ভার্ব, তাই না? তো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে তোমার ড্যাশ দিছে, তার মানে অবশ্যই এখানে কি বসবে? একটা অ্যাডভার্ব বসবো। কোন অ্যাডভার্বটা বসবে এটা তুমি অর্থটা বুঝলেই তুমি পারো, তাই না? তুমি বসাই দাও, যে কোনো অ্যাডভার্ব বসাইলে ধরবো না, এটা অর্থের সাথে মিনিং রেখে একটা অ্যাডভার্ব তুমি বসাই দিবা, তাই না? এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি, এরপর যদি আমরা লক্ষ্য করি দেখো এখানে দেখো এ মানে একটা আর্টিকেল, ফর মানে প্রিপোজিশন। আমি তোমাকে কি বলছি? আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। যে দুইটা ওয়ার্ড থাকে তখন প্রথমটা হয় কি অ্যাডজেক্টিভ, পরেরটা হয় কি নাউন। তাহলে দেখো যে স্ট্রংটা এখানে কি একটা অ্যাডজেক্টিভ, এরপরে একটা ড্যাশ দিছে, অবশ্যই এখানে কি বলবে? একটা নাউন বলবে। কোন নাউনটা বসবে এটা তুমি অর্থ দেখলেই বুঝবে। এখানে ভালোবাসা বোঝাচ্ছে এই জন্য কি ব্যবহার করছি? আমরা লাভ ইউজ করছি, তাই না? এরপরে তুমি যদি লক্ষ্য করো সেম এখানে দি মানে একটা আর্টিকেল, অফ মানে প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড হইলে সেটা সবসময় কি হয়? নাউন হয়। তাহলে কি হবে? এখানে কোর মানে কি অন্তর, মানে ভিতর থেকে এরকম আর কি। তো এটাও তো একটা নাউনই, তাই না? সো এরপরে দেখো আমি যদি বলি এই যে দেখো দা পেস অফ ড্যাশ, দা পেস অফ ড্যাশ, পেস মানে কি? অফ মানে কি একটা প্রিপোজিশন, এরপরে ফুল স্টপ হয়ে গেছে, মানে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড বসবে। এখানে তো আর কোনো ওয়ার্ড নাই, আর কোনো ড্যাশ নাই, কোনো কিছু নাই, একটা ড্যাশই আছে এবং এরপরে ফুল স্টপ। তার মানে অবশ্যই এখানে প্রিপোজিশনের পরে একটা নাউনই বসবে। এবং যেহেতু এখানে উন্নয়নের কথাটা বোঝাচ্ছে এই জন্য আমি এখানে কোন নাউনটা ব্যবহার করছি? ডেভেলপমেন্ট ব্যবহার করছি। এটা থেকে তুমি বুঝতে পারছো যে বিষয়টা যে আসলে উইদাউট ক্লোজ হচ্ছে তারাই পারে যারা হচ্ছে সেন্টেন্সের প্যাটার্ন বোঝে, যে কোনটার পরে কোন পার্টস পিস হয়, কখন কোথায় কোন জায়গায় কোন পার্টস পিস ইউজ করতে হয় এবং কোন ওয়ার্ডটা বসাবা এটা তুমি মিনিং বুঝলে তুমি বসাতে পারো, তাই না? তো আশা করি তুমি ক্লাসটা এনজয় করছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো আমার হচ্ছে চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে দাও এবং হচ্ছে যদি আমার ফেসবুকে এই ভিডিওটা দেখে থাকো ফেসবুকে ফলো দিয়ে রাখো যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো।